প্রিয় দর্শক, ঈদ মোবারক। ঈদের এই সময়টাতে খুব স্পেশাল মোমেন্ট নিয়ে আমি হাজির হই, তাই তো আজকেও তো ব্যতিক্রম নয়। তবে আজকে আমি দুজন কালারফুল মানুষকে সাথে নিয়ে এখানে হাজির হয়েছি। মনের দিক থেকে ভীষণ রকমের কালারফুল, এবং তাদের সম্পর্কটা কি, তারা আজকে একসাথে কেন, সেটাও বের করবার চেষ্টা করব এবং জানিয়ে দিতে চাইবো যে আমার সাথে কারা আছেন। তার আগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি রংধনু গ্রুপ প্রেজেন্ট স্টার আড্ডা রামাদা বাই উইন্ডহামে। আমি শ্রাবণ্য তৌহিদা। প্রতিদিনের বাংলাদেশের এই চমৎকার আয়োজন নিয়ে আমি তো থাকি। আজকে আমার সাথে যিনি আছেন, যারা আছেন, তারা আমার ভীষণ রকমের পছন্দের। শুরুতে যার পরিচয় করিয়ে দিতে চাই, তিনি সত্যিকার অর্থেই একজন রঙিন মানুষ। শিল্পের প্রত্যেকটি ধারায় তার বিচরণ রয়েছে, কিন্তু যে পরিচয়টা সব কিছুকে ফুটিয়ে দেয়, তিনি হচ্ছেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার, বিশ্ব রঙের আমাদের সবার ভালোবাসার বিপ্লব সাহা। এবং সেই সাথে রয়েছেন আরও একজন ব্যক্তিত্ব, তিনি আসলে কর্পোরেট কাউচ হিসেবে নিজেকে দেখতে চান এবং সেখানেই রয়েছেন হেড অফ মিডিয়া রংধনু গ্রুপ এবং সেই সাথে চেয়ারম্যান ঢাকা ললিতকলা একাডেমি সাইফুল ইসলাম। হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। দুজনকে আসলে এখানে একসাথে দেখে আমার ভালো লাগছে, আমার জানতে ইচ্ছে করছে মেলবন্ধনটা কোথায়। কিন্তু তার আগে সাইফুল ভাই, একটা কথা বলতে চাই। আমি বিপ্লব সাহাকে অফ স্ক্রিন এবং অন স্ক্রিন দুই জায়গাতেই বেশি পছন্দ করি, বাট অফ স্ক্রিনে একটু বেশি পছন্দ করি। এন্টারটেইনমেন্ট, 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 এই তিনটি সমর্থক শব্দ হচ্ছে বিপ্লব সাহা। আপনি এগ্রি করেন? অলরাইট, এগ্রি করি। মজার একজন মানুষ, যার সাথে দেখা হলে সারাক্ষণ হাসতে ইচ্ছে করে। এবং আপনার সোশ্যাল মিডিয়া, সেখানেও তো অনেক মজা বিনোদন আমরা পাই, এক একটা স্ট্যাটাস, ও মাই গড। মানে আমার খুব জানতে ইচ্ছে করে যে বিপ্লব সাহার মাথায় আসলে কি চলে অল দ্য টাইম। এই মুহূর্তে কি চলছে ঈদ আড্ডায়, স্টার আড্ডায় এসে? এই মুহূর্তে আমি মুগ্ধ হয়ে তোমাকে দেখছিলাম, তোমার কথা শুনছিলাম, কারণ তোমার সাথে যদিও অফ স্ক্রিনে আমরা তুই তুকারি করি, দেখে তুমি করে বলতেছো, কারণ এত বড় একটা সেটে বসে রংধনু গ্রুপে আমার তুই তুকারি করলে মানাবে না। যাই হোক, তো সেটা হচ্ছে আমি সবসময় মুগ্ধ হই। এটা আমার চেয়ে বয়সে ছোট হোক বা বড় হোক, যার ট্যালেন্ট থাকে আমি তাকে দেখে মুগ্ধ হই, শ্রদ্ধা করি। তো সেই জায়গা থেকে শ্রাবণ্যর সাথে স্ক্রিন শেয়ার করছি, এটা তো আমার ভাগ্যের ব্যাপার। অনেকবারই আমাদের দেখা হয়েছে, কিন্তু আজকে সাইফুল ইসলামের সাথে কেন, মানে এই দুজনের মেলবন্ধন কোথায়? আমি বলবো না, সাইফুল বলবে। সাইফুল ভাই বলুন, একটু চুপচাপ আছে। ও বলুক, ও আবার একটু মিষ্টি করে বলবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। মোটেও আমি মিষ্টি মানুষ না। আপনি মিষ্টি না? অফকোর্স না, কারণ খুব সুইট পাই। আচ্ছা বলি, প্রথমত হচ্ছে যারা আমার সাথে কাজ করে তারা জানে যে আসলে চলতে গেলে তখন বোঝে যে আমি কতটা মিষ্টি অথবা ঝাল অথবা টক। বাট হচ্ছে যদি কেউ আমাকে ডিরেক্টলি না দেখে, না বুঝে, মানে থাকে না যে কেউ কাউকে দেখে একটু আন্দাজ করে কথা বলা, তখন হয়তো নিশ্চয়ই বলবে এর মধ্যে রাফ মানুষ আসলে নাই। তো দাদার সঙ্গে আমি গুণীজনদের সাথে পরিচয়ের পর্বটা আসলে আমার লাইফে আসলে খুব ছোট্ট ছোট্ট মোমেন্টের মাধ্যমে হয়ে থাকে। আসলে দাদার সঙ্গে একদিন কথোপকথন হচ্ছে, কেমন আছো, আমিও দাদাকে সালাম দিলাম, দাদা তখন বলল কেমন আছো। সে থেকে আসলে আমি দাদাকে বললাম যে দাদা, আসলে আমার লাইফে সবচেয়ে বড় একটা পাওয়া যে আমি দাদার সঙ্গে কথা বলছি। যদিও আমি আপনাকে অনেক আগ থেকে চিনি, বাট আপনার সঙ্গে আমার কাজ হয়নি। একটু বলেন না যে আপনাকে। ভাগ্যিস বলেননি, আমি ছোটবেলা থেকেই দাদার ফ্যান। এটা আসলে এটা হচ্ছে কমন। হ্যাঁ, না, দাদা আছে জন্য আমার মধ্যে একটু নটোরিয়াস মাইন্ড বেশি বেশি জেগে উঠছে। সেটা আমি মেকআপ রুম থেকে টের পেয়েছি। দাদা মানুষটাই এরকম, বলেছি না, আমি পরিচয়টা এভাবে দিচ্ছিলাম যে যেখানেই যায় জায়গাটাকে একদম মাতিয়ে রাখে অল দ্য টাইম, এন্ড দ্যাটস ওয়াই দিস ইজ দ্য সিক্রেট অফ ইওর কালারফুল মাইন্ড। নাকি হতে পারে আসলে আমি সবকিছু সহজ করে দেখি তো, এবং খুব পজিটিভলি দেখি। এটা যেখানেই হোক, যে পরিবেশই হোক, যার সাথেই হোক, এবং যেটা করি যে আমার সবসময় মনে হয় যে কোনো জায়গা, যে কোনো অবস্থা বা যে কোনো মানুষের চাইতে আমি খুব তুচ্ছ। আমার এটা মনে সবসময় কাজ করে যে আমি আসলে যোগ্য না। গুণীজনরা এটাই ভাবে, গুণীজনের জন্য না, এটা আমার সবসময় আগে যখন মানুষ এটা মনে করতো যে যখন ঢাকায় আসতাম আর কি, হয়তো অন্যান্য ব্র্যান্ডের কারোর সাথে কোনো পত্রিকা অফিসে কোনো পার্টিতে দেখা হয়ে যেত অন্য ওনাদের সাথে, তো আমি তো নার্ভাস থাকতাম, কথা বলতাম না ওই সময়টা। এই বিপ্লব না, এটা ওই বিপ্লব, আজ থেকে 15-20 বছর 20 বছর আগের কথা। তো তারা শুনতাম যে বিপ্লবটা অহংকারী বা বিপ্লবটা কথা বলে না, এটা সেটা আসলে আমি নার্ভাস থাকতাম। আচ্ছা, তো এগুলো সব ভেঙেছিল, তছনছ হয়ে গেছে এখন তো আসলে এটা কিন্তু একটা মানে আমার অজানা ছিল যে বিপ্লব সাহা নার্ভাস থাকতো কখনো কখনো কারোর সামনে। সেটা সেই বিপ্লবকে তুমি পাও নাই, সেই জন্য। তো
আসলেই আমার এই ফোনের কথোপকথন থেকেই তার সাথে পরিচয় আমার। তো যখন দাদার সঙ্গে আমি কাজ করি, কাজ করার পর একটা 3-5 সেকেন্ডের একটা হাঁক ছিল, আচ্ছা, সেই হাঁকটা থেকেই আসলে আমি তার ফ্যান হয়ে যাই। বাহ, চমৎকার। কেমন হাঁকটা ছিল আমি বলি, হাঁকটা দিয়ে বলল, শোনো আমি জানি না যে তোমার মধ্যে কি আছে, বাট এই কাজটা করে আমি এত শান্তি পেয়েছি, তোমার জন্য দোয়া। আমি বললাম দাদা এই যে হাঁকটা পেয়েছে তাতেই আমার কাছে মনে হলো যে আমি অলরেডি দোয়া পেয়ে গেছি। Wow. মানে আমার অভিজ্ঞতাটা এটা খুব কঠিন কিন্তু সময়ে- কাজটা কিন্তু অনেক বড় একটা কাজ ছিল, সেটা দাদার মুখেই শোনো। Okay, আমরা কাজ এটা আসলে আমার জায়গা থেকে বলি, সেটা হচ্ছে যে আমি বরাবরই ছবি আঁকার পরে যদি কোনো মাধ্যম পছন্দ করি সেটা হচ্ছে নৃত্যকলা। এবং আমার খুব সৌভাগ্য যে একদম ঝুনু আন্টি থেকে শুরু করে লাইলা হাসান আন্টি থেকে শুরু করে শিবলি মোহাম্মদ, শাইমারা নিপা থেকে শুরু করে এরপরে মৌ থেকে শুরু করে যত নৃত্যশিল্পীরা আছেন, আমাদের মহিয়সী নারীরা আছেন বা রতন ভাইরা আছেন, সবার সাথেই কিন্তু তাদের আদরের বিপ্লব আমি। এটা কেন হয়েছে আমি নিজেও জানি না, আমি নাচের জগতেরও না, অভিনয়ের জগতেরও না, কিছু না, কিন্তু ঘুরে ফিরে যে অপি করিম বা শ্রাবন্তী, মানে প্রতিটা জেনারেশন, আমি একদম প্রতিটা জেনারেশন গুনে গুনে বলতে পারবো, বিজুরি বরকতুল্লাহ, প্রতিটা জেনারেশন সাথে আমার ভালো সম্পর্ক। ঠিক তেমনি সবচেয়ে কনিষ্ঠ হচ্ছে সাইফুল। এবং সাইফুলের কাছে আমি কৃতজ্ঞতা সেই কারণে প্রকাশ করার সুযোগ পেয়েছি, এটা আমি সবসময় সবার কাছে বলি, কারণ কোভিডের ওই সময়টায় আমার একটা দুর্গাপূজার গান আমি রেকর্ড করি, আমি খুব দেখেছি ধামাকা সেটার একটা গান, মিউজিক ভিডিও। জয় দুর্গা মায়ের জয়। কিন্তু কোভিডের ওই সময়টা আমাদের সবার সিচুয়েশন কি ছিল আমরা সবাই কম বেশি জানি। এবং সেই সময়টায় যখন গানটা খুব ধামাকা হয়ে গেল, বাংলাদেশে ওই মানের গান হয়ই নাই, তখন এটা ভিডিও মেকিংটা আসলে আমার জন্য একটা রিস্কি ছিল, চ্যালেঞ্জ ছিল যে আমি এটা কীভাবে করবো, কীভাবে নামাবো, এত হিউজ অ্যারেঞ্জমেন্ট, মিউজিক, এটা কে নামাবে। তো যদিও আমার সব নাচের জগতে সবার সাথে ভালো সম্পর্ক, কিন্তু না কাজের ক্ষেত্রে না আমি সবার সাথে আসলে শেয়ার করি না। আচ্ছা। যদিও সোহাগের সাথে আমার প্রচুর কাজ হয়েছে, Okay. অনেক মেমোরি আছে তার সাথে আমার, রিয়েলিটি শো থেকে শুরু করে যে কোনো কিছুর সাথে ছিল, চঞ্চলের সাথে ছিল, তারা আমার কাজের জায়গায় তারা খুব কাজ করেছে আমার সাথে। তো যখন এটা হলো, তো নিপুণ আমার একটা ছোট ভাইয়ের মতো আছে, রাঙামাটিতে থাকে, তো ও বললো যে দাদা সাইফুল খুব, তখন সাইফুল ঈদের প্রোগ্রাম করে, আমি Okay. টিভিতে দেখি নিপুণ ঢাকা আসছে, কাজ করছে, মানে আমারই কাজ করছে আর কি। হ্যাঁ, ওর কাজ করতে আসে। তখন- আমি বলি কি ওকে কি বলে দেখবো, আমি কি বলবো, আমি তোর সাথে কোনো কাজ করি, কারণ মানসিকভাবে যাবে কিনা আমি তো জানি না, একটা এটা আননোন যেহেতু মানুষের সাথে খুব কাজ করে, sensible- সেন্সিবল, হ্যাঁ, sensitive আর একটা পূজার কাজ। কাজ তুলে ধরা কিন্তু অনেক ডিফিকাল্ট, কিন্তু রোমান্টিক সং না বা হিপ হপ না, কিছু না। তখন নিপুণ আসলে নিপুণের মাধ্যমে ও আমার কাছে আসে আসলে। আচ্ছা। এমনি ফেসবুকে আমাদের কথা হতো, কথা হতো। ফেস টু ফেস ফেস টু ফেসটা দেখা হই, হওয়া। গিফটও কিন্তু পেয়েছি ফেসবুকে। কিন্তু যেটা হয়েছে আমি ওকে আবিষ্কার করেছি আসলে এই গানটার মধ্য দিয়ে। ভালো ডান্সার অনেকেই হতে পারে, ভালো ডিরেক্টর কিন্তু সবাই না, সবাই না, হ্যাঁ, right. কিন্তু ওর মধ্যে যেটা ছিল সেটার আমার অনেক কোয়ালিটি ওর মধ্যে আমি দেখেছি। Wow. মানে লিডিং পাওয়ার, দেখতে পিচ্ছি, কিন্তু ও যখন মিরপুর আউটলেটে আসতো ওর মনে হয় কি ইশারা সব চলছে, এবং বোম্বাই আমি না মরিচ মুগ্ধ, বলবো নাকি ধানি মরিচ? না না ধানি মরিচ, Okay. ধানি মরিচ তো অবশ্যই, এবং এই ধরনের মরিচ টাঙ্গাইলে আমার তাঁতির বাড়িতে আছে, এইটুকুন, কিন্তু ঝাল। কিন্তু আমি না সবসময় রিহার্সাল তো অনেক দিন ছিল, কারণ আমাদের নাচের গ্রুপের পাশাপাশি আমরা অনেক মডেলসদের নিয়েছিলাম, প্লাস অনেকই ছিল এই গানটার সাথে। কিন্তু আমি না প্রতিদিনই ও আসতো, খুব একদম এই কর্পোরেট যে লুকটা ও তো প্রতিদিনের বাংলাদেশ পরে কর্পোরেট হচ্ছে, কিন্তু কর্পোরেট ভিতরে অনেক আগে আগে থেকে, থেকেই ছিল, কারণ আমি হ্যাঁ। এইভাবে গ্রুপ মেনটেন করতে আমি কখনো কাউকে দেখিনি, বাহ। এবং সবাই ওর ইশারায় মনে চলছে। ও অ্যাবসেন্স, ও হয়তো অনেক পরে আসতো, কিন্তু অটোমেটিকলি সব কিছু চলছে। যেহেতু আমার অনেক অভিজ্ঞতা, প্রায় 30 বছর ধরে আমি সেক্টরে কাজ করছি, আমার অনেকের সাথে অনেক রিহার্সেল, অনেক রিয়েলিটি শো, অনেক অভিজ্ঞতা আছে। কিন্তু আমি ওকে থ্যাঙ্কস দিতে চাই ওর ওই পাওয়ারটার জন্য, যেভাবে গ্রুপ মেনটেন করে, ও যে অ্যাজ এ টিচার কত যে মানে ভদ্র এবং বিনয়ী সব কিছু মিলে, বাহ। যার জন্য সবাই ওর ভক্ত আমি বলবো। আমি এখন ভয় পাচ্ছি শ্রাবণ্য, না, আমি এখন ভয় পাচ্ছি এই জন্যই, কারণ দাদা আমি বলি না, হ্যাঁ আমি হয়তো সবসময় নাচের কোরিওগ্রাফি প্রশংসা হ্যাঁ করি। এক্স্যাক্টলি, আমি এখন ভয় পাচ্ছি এই জন্যই দাদা, যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, এখন আমি রক্ষা করতে পারবো কিনা এটা। এটা হচ্ছে Why not? এটা তোমার ভেতরে আছে আসলে। All right, যেমন all right. আমি আমার পরিবারের সবচেয়ে ছোট, কিন্তু আমার ছোটবেলা থেকেই ওর লিডিং পাওয়ারটা ছিল। Tendency-টা আমার ছিল আগে বড় থেকে। ভাই বোনরা, এমনকি এখন তো আমার নাতি নাতনিও আছে, সবার বিয়ে শাদী হয়ে আচ্ছা। গেছে, কিন্তু পুরো ফ্যামিলি কিন্তু আমাকে ভয় পায়। আমি সবার ছোট পরিবারের মধ্যে, এটা আসলে আমার ছোটবেলা থেকেই, ছোটবেলা থেকে আমার বড় বোন আমাকে ছোটদা ডাকে, আমার ইমিডিয়েট বড় যে, এরকম একটা বিষয় ছিল। আমি যেমন কাপ স্কাউট করতাম, আমি স্কুলে অ্যাসেম্বলি করাতাম,
প্রতিষ্ঠানের মানে কারণে আমি হোক না, জানতে আচ্ছা চাই- শ্রাবণ্য, আমি জানতে তুমি কি চাই আসলেই বুঝতে বিপ্লব পারছো সাহা যে কি আমি করতেন? বলি তোমাকে, হ্যাঁ হ্যাঁ এই লোকটা যে কতটা গুণী এটা তোমার এক্সপ্লেনের আমি বাইরে। বলেছি। এখন আমিও এখানে আছি, হ্যাঁ। আমি তো এক্সপ্লেইন করতে পারছি না, আমার মুখ দিয়ে কথা আসে না ঠিক মতো যে আচ্ছা। আমি কিভাবে কোন আমরা ওয়েতে আসলে এক্সপ্লেইন ওইটা করব। পারে না। শোনো, আমি এটা পারি না, কিন্তু দেখো এখন এত কথা না শুনে আমরা একটু স্ক্রিনে দেখতে পারি যে ওই যে গানটা। আচ্ছা, এই মিউজিক ভিডিওটা নিয়ে এত কথা হলো, এবং এই মিউজিক ভিডিওটা আমি দেখেছি, আমি আমার দর্শকদেরকেও দেখাতে চাই। পূজা নিয়ে মানুষের মধ্যে তো অনেক ধরনের আবেগ থাকে, তাই না? তবে পূজার যতগুলো গান রয়েছে টিল টুডে দিস ইজ দ্য বেস্ট দাদা। এটা আমার চোখে থেকে বাংলাদেশে কমপ্লিমেন্ট। আমার চোখে বাংলাদেশে আসলে এই মানের গান আসলে তৈরি হয় না। মানে অনেক সময় তো গান সুন্দর, মিউজিক ভিডিও ভালো লাগে না, আবার অনেক সময় ভিডিও সুন্দর, গান মন টানে না, কিন্তু এটা হচ্ছে একটা কমপ্লিট সং। তাহলে এত কথা বলছি, আমি এটা দর্শকদেরকে দেখিয়ে দেই। সাইফুল ভাই কি বলে? সত্যি দেখাবা? হ্যাঁ, আমি why কিন্তু not? মাঝখানে অপেক্ষা করছিলাম, আসলে কি তুমি আজকে আয়োজন করেছো যে এই গানটা আমরা দেখতে পাবো? দুজন যখন এই সিটে বসেছে, আমি তো একটু হলেও স্টাডি করেছি যে কোথায় মেলবন্ধনটা। এত সুন্দর একটা মানে যোগসূত্র রয়েছে, আমি একটু দর্শকদেরকে দেখাতে চাই। আমার আশা পূর্ণ। ঘরে ঘরে আবার এলো পুজোর আনন্দ, মায়ের পায়ের অঞ্জলিতে ফুলের গন্ধ। ঘরে ঘরে আবার এলো পুজোর আনন্দ, মায়ের পায়ের অঞ্জলিতে ফুলের গন্ধ। ঢাকের তালে ঢেউ তোলে পদ্মা পাড়ের জল, মন্দিরেতে কাসর বাজে বাজে ঢাকার ঢোল। জয় জয় দুর্গা মায়ের জয় সবে বল, মায়ের নামে জয় ধ্বনি সবাই মিলে তোল। জয় জয় দুর্গা মায়ের জয় সবে বল, মায়ের নামে জয় ধ্বনি সবাই মিলে তো। ও দুহাত জড়ো করে পূজা প্রণাম জানাই মাকে, বছর জুড়ে মা আমাদের বুকে আগলে রাখে। মনের কথা মনের কথা ভক্ত সবাই মাকে তারা বল, মায়ের কৃপা চেয়ে সবাই ফেলগো চোখে জল। জয় জয় দুর্গা মায়ের জয় সবে বল, মায়ের নামে জয় ধ্বনি সবাই মিলে তো। জয় জয় দুর্গা মায়ের জয় সবে বল, মায়ের নামে জয় ধ্বনি সবাই মিলে তো। সন্ধ্যারতি দেব সবাই মনে তালে তালে, ধন্য হব মাগো তোমার পরম আশিস পেলে। সন্ধ্যারতি দেব সবাই বলে তালে তালে, ধন্য হব মাগো তোমার পরম আশিস পেলে। দুঃখ জরা দুঃখ জড়া মুছে দাও মা তোমার আঁচল দিয়ে, বলে মাকে সবাই মিলে আয়ের দলে দলে। জয় জয় দুর্গা মায়ের জয় সবে বল, মায়ের নামে জয় ধ্বনি সবাই মিলে তোল। জয় জয় দুর্গা মায়ের জয় সবে বল, মায়ের নামে জয় ধ্বনি সবাই মিলে তোল।
সবাই মিলে তোল জয় জয় দুর্গা মায়ের জয় সবে বল মায়ের নামে জয় ধ্বনি সবাই মিলে তোল ঘরে ঘরে আবার এলো পুজোর আনন্দ মায়ের পায়ে রঞ্জলিতে ফুলের গন্ধ ঘরে ঘরে আবার এলো পুজোর আনন্দ মায়ের পায়ে অঞ্জলিতে ফুলের গন্ধ ঢাকের তালে ঢেউ তোলে পদ্মা পারের জল মন্দিরেতে কাসর বাজে বাজে ঢাকার ঢোল জয় জয় দুর্গা মায়ের জয় সবে বল মায়ের নামে জয় ধ্বনি সবাই মিলে তোল জয় জয় দুর্গা মায়ের জয় সবে বল মায়ের নামে জয় ধ্বনি সবাই মিলে তোল জয় জয় দুর্গা মায়ের জয় সবে বল মায়ের নামে জয় ধ্বনি সবাই মিলে তোল জয় জয় দুর্গা মায়ের জয় সবে বল মায়ের নামে জয় ধ্বনি সবাই মিলে তোল বাহ রে বাহ, এই সেই মেমোরিজ। কি সুন্দর একটা গান। আমি বললাম না শ্রাবণ্য, এই গানটা করতে গিয়ে আসলে এতটাই পরিশ্রম হয়েছে। দাদা তো আসলে মানে আমি আসলে ঘুম দেখি নাই, সাথে বৌদির ঘুম দেখি নাই, অশুশির ঘুম দেখি নাই, ফুল ফ্যামিলি সম্পদ সহ একদমই টোটালি। ওই সময়টাই ছিল। আমার মনে হচ্ছে তাদের উৎসবটাই ওই ওই মিউজিক ভিডিওতে। উৎসবের দিন কোনো আনন্দ ছিল না। কে ছিলেন? আচ্ছা, এই গানটার লেখা ছিল সঞ্জীবনের এবং পুরো সুর এবং মিউজিক ছিল উজ্জ্বল সিনহা দাদার। রাইট। আমার অনেক মানে সুন্দর সুন্দর সৃষ্টি দাদার কারণে, এটা আমার সেজন্য অনেক কৃতজ্ঞতা তার কাছে। চমৎকার। আসলে দাদার এত এত পরিচয়, মানে কোনটা ছেড়ে কোনটা দেয়া যায় না দেয়া যায়। আমি জানতে চাইতাম যে দাদা আসলে পারে না কি, ছোটবেলা থেকেই যদি দেখি পারে না কি, সবই তো পারে দাদা। তো গানও এত সুন্দর গায়। নেক্সট আমরা কি গান পাচ্ছি দাদার কাছ থেকে? আসলে এখন গান গাওয়ার সময় পাই না, সত্য কথা। থাকে না, এক এক সময় একটা মাথা পাগলের মতো কিছু কাজ করি, সুন্দর কিছু কাজ হয়ে গেছে। আমি বলবো যে অনেক প্রমিনেন্ট সিঙ্গারেরও এত মৌলিক গান নাই যেগুলো আমার আছে, এবং এত ভালো ভালো কাজ হয়েছে, এবং এত ভালো ভালো মিউজিক ডিরেক্টর, এত ভালো ভালো কো আর্টিস্টের আমি কাজ করেছি। আমি কোনো গান শিখি নাই কখনো, কিন্তু গানকে আমি ভালোবাসছি জীবনে। আমার যদি 3টা বন্ধু থাকে, সেটা হচ্ছে এর মধ্যে একটা হচ্ছে গান, একটা হচ্ছে ছবি আঁকা, একটা হচ্ছে ফ্যাশন ডিজাইনিং। এই 3টে আমার বন্ধু। কিন্তু আমার কিন্তু 5টা বন্ধু না আমি বলতে পারবো না। সেই জায়গা থেকে ছোটবেলা থেকে পাগলের মতো গান শুনতাম এবং যে কোনো গান কপি করে গাইতে চেষ্টা করতাম। হয়তো এখনো রেকর্ডিং এ গেলে অনেকেই সব জানো আমি সব সিনিয়রদের সাথে গান করি, সবাই প্রফেশনাল সিঙ্গার, কিন্তু প্রথম ভয়েসটা কিন্তু আমার দেওয়া থাকে, তারপর তারা এসে ভয়েস দেয়। এবং যখনই গান গাই সবাই একটা কথা বলে যে আমাদের গানের আবেগের চাইতে তোমার গানের আবেগ বেশি, কারণ তুমি গানটাকে ভালোবেসে গাও। হতে পারে ওই ভালোবাসার শক্তিটা অন্যরকম শক্তি, সেখান থেকে হয়তো সাহস অর্জন করে সেটা করছি। আমার কাছে কি মনে হয়, রং নিয়ে যার খেলা, এত কালারফুল মাইন্ড যার, সে আসলে চাইলে সবকিছুই করতে পারে। আর গড গিফটেড একটা ভয়েস মনে হয় দাদার রয়েছে, যেটাও একদম আলাদা। কথা বলে এত সুন্দর করে, মানে উপস্থাপনা করতে দিল, করেছে করেছে ভালো উপস্থাপক। হ্যাঁ, উনি করেছে। আজকে সুন্দর একটা মেয়ে হলে কিন্তু আমি শ্রাবণ্যর একটা মানে সুন্দরী হলে আর কি। মানে এখনো এই জায়গাটাতেও সে কম্পিটিশন করতে চায়। ও মাই গড, প্লিজ দাদা অন্তত এই সিটটার দিকে শ্রাবণ্য, এটা বাকি ছিল হয়তো। তোমরা নিশ্চিন্তে কাজ করো, আমি গেস্ট হয়ে আসবো বারবার। তো নতুন গান কবে পাচ্ছি? আচ্ছা, নতুন গান হচ্ছে আমি ও বাবা নামে একটা গান করেছি শিরোনামে। সেটা লিখেছেন মনিজামান ভাই, সুর সঙ্গীত সবই মনিজামান ভাইয়ের। একটা কোভিডের সময় আসলে ওই সময়টা বাসায় থাকতাম, তো আমার এক এক সময় একটা আবেগ আসে আসলে। কারণ আমি মনে করি যে যেহেতু অনেক সফল মানুষের সাথেই আমার উঠা বসা, তাদের সান্নিধ্য আমি পেয়েছি, কিন্তু একটা জায়গায় সবার মিল আছে। সেটা হচ্ছে যে আমরা যখন বীজ থেকে চারা গাছ হয়, চারা গাছ যখন বড় হয়, ফুল দেওয়ার সময় হয়, ফল দেওয়ার সময়, আমরা বেশিরভাগ ক্ষেত্রে খেয়াল করে থাকি যে একটা বীজ তো আসলে বাবা মা বুনেন, তারা কিন্তু তার সফল সন্তানকে খুব বেশি দেখে যেতে পারে না। ওই সময়টা তাদের চলে যাওয়ার সময় হয়, নানান কারণে খুব ভাগ্যবান ভাগ্যবতীরা বেঁচে থাকে তার সফল সন্তান দেখার জন্য। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এরকম একটা বাবা দিবসের জন্য একটা গান করলে কেমন হয়। বাবা দিবস বলছি না, আসলে বাবাদের জন্য একটা গান। তখন মানে এই যে ঈদের আগের দিনই তো বাবা দিবস ছিল। ওই গানটা আসলে আমি মনে করি যে কোনো সফল মানুষের গান, এবং যে কোনো বাবা মা তার সফলতার পেছনে যে কত বড় একটা শক্তি এই গানের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। এবং আমার মনে হয়েছে আমি অনেক বড় একটা কাজ করেছি, এবং গানের ভিডিওর মধ্যে যে গল্পটা সেটা কিন্তু আমার নিজের জীবনের গল্প। একদম আমার কোথায় কোথায় মানে বাধা ছিল
ছবি আঁকার পেছনে বা কাজের পেছনে, এবং কিভাবে বাবা সাপোর্ট দিতেন, কিভাবে বকা দিতেন, এইগুলো একটা পরিবারের মধ্য দিয়ে আমাদের মিলি আপু আছেন, আমাদের আজম ভাই আছেন, বুঝতে পেরেছি। প্রাজ্ঞ, আলিফ এবং রায়ান সবাই মিলে এবং ড্রিম হলিডে পার্কে শুটিংটা বাহ, করেছে। চমৎকার। তার মানে নতুন গান অলরেডি চলে এসেছে। আমি আসলে ঈদের ব্যস্ততা হয়তো বা দেখতে পাইনি, আমি আজকেই দেখবো। আর YouTube মা আছে। হচ্ছে সবচেয়ে ভালোবাসার মানুষ, কিন্তু আমি আমার বাবাকে বেশি ভালোবাসি, আমি এটা মার সামনেও বলি সব সময়। এবং সো বাবা গানটা অবশ্যই খুব ইমোশনাল Please, হবে please, আমার আমি জন্য। জানি তুমি লাইটটা অফ করে শুনবা গানটা, হ্যাঁ, হ্যাঁ। এবং কখন যে তোমার চোখ দিয়ে টপ টপ জল পড়বে সেটা তুমি নিজেও জানবা না। এবং আমার মনে হয় যারা এই মুহূর্তে যেসব সফল মানুষের বাবা বেঁচে নাই, তারা এই গানটা শুনলে আমি বলবো যে তাদের একটা আবেগ তৈরি হবে অন্যভাবে। চমৎকার। এটা সত্যি কথা, আমরা এটাও জানি যে বিপ্লব সাহা যখন কাজ করে, যে কোনো কাজ খুব আবেগ দিয়ে কাজটা করে, যে কোনো এটা যে কাজ কোনো- সেটা। যে কোনো হ্যাঁ, কাজ, মানে সত্যি। আবেগ থাকে, একটা ফিলোসফি থাকে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমি যখন কোনো মানুষের মাঝে অনেক মানুষ আছে কোনো ফিলোসফি নেই, কিন্তু অনেক কাজ অনেক ব্যস্ত, অনেক কাজে ব্যস্ত, তাদের কাছে কাজটাই মূল কথা আসলে। রাইট। না, ওই নটি জিনিসগুলোতে আমি একটু পরে আসবো, কিন্তু খুব সিরিয়াস একটা বিষয় নিয়ে কথা হচ্ছিল, আবেগের জায়গাটা। ফিলোসফি বিহীন কোনো মানুষ আমার কাছে একদম সোল বিহীন একটা মানুষ মনে হয়। একদম। আর সেটাই মনে হয় সিক্রেট দাদার এত সফলতার পেছনে। আমরা কি একটু পেছনে ফিরে যাবো সাইফুল ভাই? হতে পারে ছোটবেলায়, আমি কিন্তু পেছনে ফিরে যেতে চাই। সাইফুলের এক্সপ্রেশন দেখলাম, হতে পারে ছোটবেলায় যেতে চাই। সিরিয়াস, এগেইন সিরিয়াস। সাইফুল চৌধুরী বংশের ছেলে। দাদা সবসময় বলে আসে। না, এই যে বিশ্ব রং এখন পুরো বাংলাদেশ জুড়ে রয়েছে, সবার মন জুড়ে রয়েছে, কিন্তু যাত্রাটা তো নিশ্চয়ই এত সহজ ছিল না যখন একদম স্টার্টিংটা। এটা আমি অগণিত তরুণীদেরকে ইন্সপায়ার করার জন্য আমি জানতে চাচ্ছি যে বিপ্লব সাহা যখন, এই গল্প অনেকবারই করা হয়েছে, এখনকার অডিয়েন্সের জন্য যারা নিউ জেনারেশন, তাদের জন্য আর একবার শুনতে চাই। স্ট্রাগল মোমেন্ট তো অবশ্যই ছিল, কিন্তু মজার ঘটনা হচ্ছে এখনকার জেনারেশন তো স্ট্রাগল করতে চাবে না, তাদের তো কোনো স্বপ্ন নাই আসলে। তারা মনে করে যে আমি ঘুম থেকে উঠে দেখবো আমি চৌধুরী সাহেবের ছেলের বউ, এটা আসলে সত্যি কথা। আমি অনেকেই চৌধুরী তাই সাহেব মনে মেয়ের করে। জামাই, এরকম মনে করতে চায়। কিন্তু আমি মনে করি যে স্বপ্ন না থাকলে তারা কখনই কোনো কিছু হয়তো পাবে, কিন্তু সেটার ভিতরে কোনো শেকড় থাকবে না আসলে। এবং আমি মনে করি একটা ব্যর্থ হোক সফল হোক, যে কোনো মানুষের জীবনে গল্প থাকাটা জরুরি, যে আমি কোত্থেকে আসছি। আমার বাবা একজন সফল ব্যবসায়ী ছিলেন, স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন, এবং আমি তার একটা কখনোই ক্রাইসিস মোমেন্ট ছিল, আমি জানি যে হ্যাঁ। তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছিল, হ্যাঁ, 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 সেই হ্যাঁ। মোমেন্টের উত্থানটা না, কিন্তু বিশ্ব আমার আগে- যেটা হচ্ছে আসলে আমি কিন্তু আসলে ইনকাম করার জন্য প্রতিষ্ঠানে জন্ম দিইনি, এবং আমি কিন্তু কাজটা করতাম লুকিয়ে। কারণ আমি ইউনিভার্সিটি যেতাম ক্লাস করার জন্য, এবং যেটা হচ্ছে আমি ছোটবেলা থেকে আসলে ইনকাম করি, সেটা ছবি আঁকার কারণে। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমি টিউশনি করতাম। বাহ, বাহ। এটা কিন্তু টিউশনি মানুষ কি করে, টাকা রোজগারের জন্য করে, আমার কিন্তু তা ছিল না। যেহেতু আমি স্কুলে, আমি শিশুবাগের স্টুডেন্ট ছিলাম নারায়ণগঞ্জে, আমি যেহেতু খুব স্কুলে সবচেয়ে ভালো ছবি আঁকতাম, সেই জন্য হয়তো ক্লাস 2-3 এর মায়েরা চাইতো যে বিপ্লব এসে একটু ছবি আঁকা। তখন কিন্তু আমি রাস্তাও চিনি না, আমি খুব বাসা বেরোতাম না। তো ওই সময় কি আমি ছবি আঁকা শেখাতাম একটা বাচ্চাকে। আচ্ছা, এরপর যখন আমি আর্ট স্কুলে ভর্তি হই, তখনও দেখা গেছে যে আমি ছবি আঁকা খুব ভালো করছিলাম, কিন্তু বাবা চাইতেন না যে ছবি আঁকি। বাবা ছোটবেলা থেকে বাধা যে ছবি আঁকা যাবে না, কারণ ওটা করলে কোনো আসলে future নাই। না। কারণ কি এখন নাকি? যেমন ছেলে মেয়েরা ছবি আঁকলে মার্কস যোগ হয় লেখাপড়ায়, ওই সময় exam-এ, যোগ ছিল কিন্তু না। আমার সময় ওই সময় যোগ যোগটা হতো ছিল বলেই না। ওটার প্রতি বাবার কোনো আগ্রহ এটাও ছিল কিন্তু না। গড গিফটেড। এটা আসলে পরে গিয়ে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই, কিন্তু যেটা হচ্ছে এইচএসসি এসএসসির সময় আমি অনেক ইভেন্টের কাজ করতাম। তো বিয়ে বাড়ি কাজ টাজ করতে হলে স্বাভাবিক একটা টাকা আসে, এবং পরবর্তীতে বাড়তেই থাকলো। এবং যখন আর্ট কলেজে ভর্তি হলাম ঢাকা ইউনিভার্সিটিতে, তখন এই কাজগুলো আরো বেশি আসতে থাকলো। Okay. কিন্তু আমি তো তখন ঢাকা ক্লাস করতে চলে আসি নারায়ণগঞ্জ থেকে, আমার তো মানুষ পায় না খুঁজে। তো এখন যে বিশ্বরং দেখছে মানুষ সবাই, আমি শর্টকাটে বলি আমার গল্প অনেক বড়। তখন যদি মোবাইলের যুগ থাকতো, আমার কিন্তু এই প্রতিষ্ঠানটা জন্ম হতো না। আচ্ছা, কারণ যেহেতু আমাকে মানুষরা খুঁজে পেত না, তখন আমি কি করলাম যে তাহলে একটা জায়গা ভাড়া নেই, 500 টাকা একটা দোকান ভাড়া করি, সেই দোকানটা মানুষ আমাকে খুঁজতে আসবে। তা আমার পার্টনার ছিল, ওরা থাকতো, বা ওরাই তখন মানে রিপোর্টগুলি রেখে দিত যে এমুকে আসছিল, তমুক আসছিল, এই কাজের অর্ডার আসছে। তখন আমি ইভেন্টের কাজগুলো করতাম। ইভেন্টের কাজ করতে করতে একটা সময় ফিল করলাম যে সারা বছর তো ইভেন্টের কাজ থাকে না, আসলে সারা মাস থাকে না। না। তখন কি করলাম, ঠিক আছে একটু কাপড় রাখি, তাহলে দোকান ভাড়াটা উঠবে, একটু গিফট আইটেম রাখি, একটু ছবি আঁকা সরঞ্জাম রাখি, একটু পেইন্টিং রাখি। করতে করতে আসলে দেখা গেল একটা সময়
এটাই রং নামে আসছিল, পরবর্তী 2015 সালে বিশ্বরং হয়ে যায় বিশ্বরং হয়ে যায়। এবং এই দেশের অগণিত মানুষ, বলবো না, দেশের বাইরে অগণিত মানুষের Yes. পছন্দের জায়গা। এক্স্যাক্টলি। এবং এমন অনেক ওকেশন আছে যেখানে আমরা বিশ্ব রং ছাড়া কল্পনাই করতে পারি না। আমি পার্সোনালি আমার কথাও বলতে পারি, মানে বিশ্ব রঙের শাড়ি পরবো না, এবার পয়লা বৈশাখ যাবে, ইটস কোয়াইট ইম্পসিবল। নট অনলি পয়লা বৈশাখ, এরকম অনেক অনেক কিছু আছে। সবসময় বিশ্ব রং আমাদের এমন ভালোবাসার একটা প্রতিষ্ঠান, এবং বিহাইন্ড দ্য সিনে এরকম একটা মানুষ আমাদের ভালোবাসার, যে পুরো বিশ্বেই আসলে বাংলাদেশের এই যে ঐতিহ্য, বাংলাদেশের পোশাক এত সুন্দর করে ছড়িয়ে দেওয়ার জন্য অনেক ভালোবাসা এবং রেসপেক্ট। আমি একটু অবশ্যই ধন্যবাদ জানাতে চাই যে এই প্রতিষ্ঠানটা হয়তো মানুষ মনে করে আমি ওনার, কিন্তু আসলে কিন্তু আমি ওনার না। আমি একজন নিজেকে প্রহরী ছাড়া কিছুই মনে করি না, কারণ আমি মনে করি এটা অগণিত মানুষের ভালোবাসে নির্মিত হয়েছে এটা আসলে। কারণ আমি তো যে কোনো সময়, যেহেতু আমি খুব ভালো পেইন্টার ছিলাম, আমার ফার্স্ট ক্লাস পাওয়া, তো কখনোই এত এত অ্যাওয়ার্ড ছিল চারুকলা, কখনো আমার টিচাররা চাইতেন না যে আমি কাপড়ের ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করি। এটা নিয়ে প্রচুর মানে ঝামেলা হতো ক্লাসের মধ্যে চারুকলাতে। এটা তো তখন একটা নিকৃষ্ট কাজ ছিল। এখন ফ্যাশন ডিজাইনিং একটা বিষয় মনে হয় প্রেস্টিজের জিনিস, আমাকে এরকম সোফাতে এনে বসে ইন্টারভিউ করে, বাহ। কিন্তু তখন কিন্তু আমাকে লুকিয়ে কাজটা করতে হতো। আপনি অনেকগুলো ট্যাবু কিন্তু ভেঙেছেন, তাই না? ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত অনেক কিছু, একদম। আরো দুর্বার এগিয়ে যেতে থাকেন। তো পিছনের গল্প শুনছি, আমি একটু সাইফুল ভাই আপনার কাছেও আসি। আপনি কোরিওগ্রাফার হিসেবেই আমরা চিনি আপনাকে, সুন্দর সুন্দর আপনি নাচের ডিরেকশন দিতে পারেন, নাচও করেন। সেখান থেকে কর্পোরেট সেকশনে আসাটা, মানে এইটা কেন মনে হলো যে এই জায়গাটায় আসা উচিত বা আমার একটা জায়গা দখল করা উচিত? আসলে আজকে আমরা হট সিটে বসে ভেবেছিলাম যে নাচ নিয়েই কথা বলবো। এখন শ্রাবণ্য তোমার খোঁচানিতে আসলে আমাকে কথাটা বলতে হয়। প্রথমত হচ্ছে আমি বলতে চাচ্ছি যে আমার শুরুটা কখনো নাচ আমি করব বা নৃত্যশিল্পী হব, এটা কখনো আসলে আমার ইচ্ছে ছিল না। জাস্ট ভালো লাগা থেকে, ভালোবাসার একটা জায়গা থাকে না। দাদা বললেন কিছুক্ষণ আগে যে সে প্রথমত হচ্ছে টিচার ছিল, তারপর কি ছিল মানে ইভেন্ট করতো, তো তার সব কিছুই কিন্তু ভালো লাগার জায়গা থেকে। তা আমারও নাচটা আসলে হ্যাঁ ভালো লাগার জায়গা থেকে। তো করতে করতে আসলে একসময় নৃত্যশিল্পী হয়ে যাওয়া, কোরিওগ্রাফার হয়ে যাওয়া, এটা প্রতিষ্ঠানের চেয়ারম্যান হয়ে যাওয়া। তো পড়াশোনা তো কোনো অংশে কম নেই, কারণ হচ্ছে আমি 2008 দ্য বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ার সোনার বাংলা কলেজ, যেটা আমাদের কুমিল্লা বিভাগে বেস্ট কলেজ, ওই কলেজ থেকে যখন আমি বের হয়ে আসি, বের হয়ে যাওয়ার পর থেকে যখন আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, তারপর হচ্ছে নাচের সাথে সম্পৃক্ততা হয়ে যাওয়ার পর থেকে আমার আসলে জার্নিটাও ওভাবেই শুরু হয়। আর পড়াশোনার প্র্যাকটিস তো আসলে এটা অন্য ব্যাপার, পড়াশোনা করা আর চাকরি করা কিন্তু এক না। তো বাট এক্স্যাক্টলি আমি ছোটবেলা থেকে আমি কখনোই চাইনি যে আমি কোথাও জব করব বা কাউকে স্যার বলবো বা কিছু। বাট কর্পোরেট ওয়ার্ল্ডটা কিন্তু আসলে ড্রিম ওয়ার্ল্ড, রাইট? হ্যাঁ, অনেকের জন্য, বাট আমার জন্য তা তো বটেই। বাট আমি হঠাৎ করে যখন দেখাচ্ছে চিন্তা করলাম যে আমি অনেক করেছি মিডিয়া ওয়ার্ল্ডে, বড় বড় শিল্পীদের সঙ্গে আমার কাজ হয়েছে। দেখা যাচ্ছে আমার কোরিওগ্রাফিতে বিদ্যাসিন হামিম, সাকিব খান, ফেরদৌস আহমেদ ভাই, দেন আরও আসলে অনেকের নামগুলো আসলে আমার আসছে না এই মুহূর্তে, বাট সবাই আসলে কাজ করেছে বা আমার কোরিওগ্রাফিতে আমি কাজ করার সুযোগ পেয়েছি আমি তাদেরকে নিয়ে। তো করার পর দেখা যাচ্ছে একটা তৃপ্তি থাকে না যে এই কাজটা করলে হয়তো আমার একটু ভালো লাগবে, সেই সুযোগটুকু আমি পেলাম। দেন আমি এটাতেও আসলে ভালো করছি, আমার কাছে মনে হচ্ছে আমার প্রতিষ্ঠানও আমার জন্য আসলে খুব হ্যাপি আছে। তো সেই ভালো লাগা থেকে আসলে আমার কর্পোরেটে আসা। তো আসলে কর্পোরেট ওয়ার্ল্ডটা আমি ফিক্সড করে যে কাজটা করব এরকম কোনো ইচ্ছে ছিল না। তার মানে হচ্ছে কোরিওগ্রাফিকে আরো বেশি মানে ফ্লারিশ করার জন্য কর্পোরেট সেকশনে আপনি একটা জায়গা দখল করতে, বাহ, এটা মানে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে আসলে, যে খুব সুন্দর। আমি আর একটা জায়গায় দুজনের মেলবন্ধন জানি, সেটাও বলতে চাই। দাদাকে তো বলেছি তিনি পারেন না এরকম কোনো কাজ নাই, গানও খুব সুন্দর গান, সেটা আমরা শুনলাম, দেখলাম, এখানেও শুনতে চাইবো আজকে। সাইফুল ভাই কিন্তু গান গায় বাই দ্য ওয়ে, এবং তিনি গানও করেন, তিনি আসলে টিকটকও করেন, সেখানেও বেশ জনপ্রিয়। আচ্ছা, যে টিকটক মাধ্যমটাকে কেন বেছে নিলেন সেই বিষয়গুলো নিয়ে আমি আসলে কথা বলবো, আরও অনেক কথা হবে একটা ব্রেক থেকে ফিরে এসে। দর্শক, আপনারা দেখছিলেন রংধনু গ্রুপ প্রেজেন্ট স্টার আড্ডা, পাওয়ার্ড বাই রামাদা ভাই উইন্ধাম। আমি শ্রাবণ্য তৌহিদা আছি, নিশ্চিত ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথে থাকবেন।
সমুদ্র আমার খুবই প্রিয়। আমার প্রিয় তুমি। ইট পাথরের শহরে থাকতে থাকতে একদম ক্লান্ত হয়ে গেছি, তাই একটু রিফ্রেশমেন্ট দরকার, বুঝতে পেরেছো? এই জন্য তোমাকে এখানে নিয়ে আসছি। দেখো ভিউটা। ওয়াও, তাই তো। অনেকদিন পর তোমার সাথে আবার কক্সবাজার আসলাম। এখানে ঝিনুক কুড়াতে এসে তোমাকে খুঁজে পেয়েছি। স্টপ, এসব খাওয়া যাবে না, তেল চর্বি দিয়ে ভরা। একদম ভুল ম্যাডাম, রামাদার সব খাবারে দেওয়া হয় পরিমিত অলিভ অয়েল। বেশি কথা বলবে না, লেটস মুভ মুভ। দাদু এসো, একদম চোখ খুলবে না। খুলবে না কিন্তু। সারপ্রাইজ! হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি বাবা। ভাইয়া দাঁড়াও দাঁড়াও, আমি আগে যাবো। এই নাও বাবা। ভাইয়া এই ধরো ধরো ভাবি আমাকে কই দাও তো। ওই আমাকে দাও, ছাড়ো না। ঠিক 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 ঠিক। নিয়ম ভাঙার মধ্যে আনন্দ আছে, আর একটু শাসনে ভালোবাসা। তোমার আমার রাস্তা হোটেল রামাদা। ভাইয়া জয় না। এই, আমি আসছি, দাঁড়াও। আসো। রামাদা বাই উইন্ডম, কলাতলি, কক্সবাজার। রামাদা রংধনু গ্রুপের ও জেসিকা গ্রুপের একটি প্রতিষ্ঠান। আরও একবার সবাইকে ওয়েলকাম করছি। আমি শ্রাবণ ও তৌহিদা আছি। রংধনু গ্রুপ প্রেজেন্ট স্টার আড্ডা পাওয়ার্ড বাই রামাদা বাই উইন্ডহামে। আমার সাথে রয়েছেন বিপ্লব সাহা এবং সাইফুল ইসলাম। দুজনকে আরও একবার স্বাগত। যে কথাটায় ছিলাম, দুজনই গান করতে পারেন খুব সুন্দর। সাইফুল ইসলাম, গান তো আপনি করেন, কিন্তু টিকটক এই মাধ্যমটাকে আপনি বেছে নিলেন কেন? নট অনলি টিকটক, রিলস। আচ্ছা, আমি বলি টিকটক না, নট অনলি টিকটক, প্রত্যেকটা প্ল্যাটফর্ম আমি মনে করি যে এটা আমাদের যুগের সাথে এসে আশীর্বাদ আমি মনে করি। কারণ এটা কি ইউজটা আমার উপর ডিপেন্ড করবে। কেউ ইউজ করে, কথায় আছে আসলে কে কিভাবে ইউজ করবে সেটা তার উপর ডিপেন্ড করে। তো আমি ইউজ করছি এটাকে আমার একটা ভালো মাধ্যম, আমার একটা প্রতিভা, এবং আমার একটা নতুন কিছু দর্শক দেখুক। এবং এটা হোক টিকটক, হোক ইনস্টা, হোক ফেসবুক, হোক টুইটার, এটা কোনো আসলে ভ্যারি করে না। ভ্যারি করে দেখলো কিনা, আর এটাকে মানুষ রিসিভ করলো কিনা। দেখা যাচ্ছে আগে আমরা যখন কাজ করতাম মিডিয়াতে, আমার শুরুতে আমার 500 টাকা একটা ইনকামের মতো, আমি বলি যে 500 টাকায় আমি একটা গ্রুপ ডান্স করে পেয়েছিলাম। 2009-এর কথা, প্রথম। তো হ্যাঁ, ওই সময় কিন্তু আমাদের এটা ছিল না, এই মাধ্যমগুলো ছিল না।
হ্যাঁ ছিল না যে নিজেকে আমরা প্রকাশ করব কিংবা নিজেদের প্রতিভাটা দেখাবো আসলে। তো কিন্তু এখন এসে আমরা কিন্তু অনেক অনেক পাই, মাধ্যম পাই, অনেক অনেক ওয়ে পাচ্ছি যে আমরা টেলিভিশন নো প্রবলেম, ইউটিউবে পাচ্ছি, তারপর পাচ্ছি হচ্ছে টিকটক পাচ্ছি, তারপর ইনস্টা পাচ্ছি, ফেসবুকে এখন রিলস যেটা সবচেয়ে বেশি সবার কাছে পৌঁছায়। মানে ফেসবুক এবং টিকটক এমন একটা মাধ্যম যেই মাধ্যমটা হচ্ছে 1 মিনিটের মধ্যে সবার কাছে পৌঁছে যায়। তো আমি মনে করছি এটা পজিটিভলি আমি এটা ডিল করছি। অনেকে আসলে পজিটিভলি নেয় না, এটাকে নেগেটিভভাবে ইউজ করছে, বিভিন্নভাবে ইউজ না, করছে। ধরেন নেক্সট কোনো এরকম আড্ডায় যদি আমি আপনার এতগুলো পরিচয়ের মাঝে বলি যে টিকটকার সাইফুল ইসলাম, মানে ওইটাকে আপনি প্রাউডলি রিসিভ করুন? আমি আসলে টিকটক করলে বললে যে সে টিকটকার হয়ে যাবে বিষয়টা এমন না, আমার কাছে এটা মনে হয় না। আমি মনে করবো এটা হোক টিকটকার হোক কিন্তু জাতগত শিল্পী হতে হবে তাকে। কারণ জাতগত শিল্পী হওয়াটা কিন্তু আসলে জন্ম হয়েই হয়ে যায় না, এটার জন্য সাধনার প্রয়োজন আছে। এটার জন্য আপনার আসলে অনেক কষ্টের ব্যাপার, এটা যে করে সে জানে। আমার পাশে একজন গুণী শিল্পী আছে, তার পাশে আসলে এইসব কথা বলবো আমার মনে হচ্ছে যে আমার ভয় লাগছে। তবে বিষয়গুলো আসলে এরকমই যে শিল্পী হওয়াটা জরুরি, আর যে কোনো মাধ্যম পজিটিভলি ইউজ করাই হচ্ছে নিজের উপর ডিপেন্ড করে। এটা এক্স্যাক্টলি, কেউ দুধ বেচে মদ খায়, কেউ মদ বেচে দুধ খায়, এটা ওই ব্যক্তিটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, হ্যাঁ অবশ্যই, কারণ সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিং নিয়েও আমরা অনেক ধরনের কথা বলি। কেউ নেগেটিভ ওয়েতে ইউজ করে, কেউ পজিটিভ ওয়েতে আমরা দেখি। তো সেখানে আসলে বিপ্লব সাহা একটা স্ট্যাটাস দিলে সেটা বেশ আগ্রহের সাথে দেখে, এবং সেখানে সাইফুল ভাই আমি বলি খুবই ইন্টারেস্টিং স্ট্যাটাস আসে, তাই না? আর সেটা মানে মাত্র কিছুদিন আগে, ঈদের আগে আমি দেখলাম। দাদা কোনটা কথা বলছে? সেই স্ট্যাটাসটা আমি দাদার মুখ থেকেই শুনতে চাই। আমি একটা কথা জানিয়ে নিতে চাই, এই অনুষ্ঠানে কিন্তু আমি স্পন্সর ড্রেস পরি। দাদা কোনটা একটু বলে দিলে ভালো হয়। এরকম হ্যাঁ অসংখ্য শত শত স্ট্যাটাস আসে, আমিও কমেন্ট করি অনেক। হচ্ছে কি, আমি কিন্তু কাজের বাইরে খুব একটা মানে মানুষের মেশা হয় না, সত্য কথা। আমি অনেক ফ্রেন্ডলি, সবাই জানে, এবং আমার সাথে যদি কারো 5 বছরও দেখা না হয়, আমার সাথে ফ্রেন্ডশিপটা ওরকমই থাকবে। কারণ এখানে আমি চিন্তা করি যে আমার যে মানুষটাকে ভাল লাগে বা আমাকে যার ভাল লাগে তার সাথে বসে চা কফি খাওয়া জরুরি না আসলে, এবং এই সম্পর্কগুলোই টিকে থাকে। তো অবচেতন মনে অনেক কথা তো আমরা বলি, মনে মনেও বলি, হয়তো ভাবি, কেউ খুব ফুসকে বলে ফেলে, কেউ বলে না। তো আমি মনে করি আমি আসলে যেটা বলি বা যেটা হয়তো এটা সচেতনমূলক একটা স্ট্যাটাস হতে পারে। আমি সবসময় খেয়াল করি যেই স্ট্যাটাসটি তুমি বলছিলা, সেটা হচ্ছে আমরা দেখি সবসময়, কারণ আমি যেহেতু মিডিয়া পাগল, ছোটবেলা থেকে মিডিয়া পাগল, আমি সবসময় বেশিরভাগ সময়টা মানে আয়নার সামনেই থাকতাম। এখন তোমরা আসলে যেটি বলছো বিপ্লবদার গুণ এত, বিপ্লবদা পারে না এমন কিছু নেই, এটা সেটা বলো। আমার ফ্যামিলি ছিল টোটালি একটা, আমার বাবা বিজনেসম্যান, আমার বাসায় একটা ক্যাসেট প্লেয়ারও ছিল না, অনেক বড় হয়ে এইচএসসি পড়ি যখন, তখন টেলিভিশন কেনা হয়েছে। তাহলে এর আগে বেঁচে ছিলাম কিভাবে? আমরা মানুষের বাসায় গিয়ে টেলিভিশন দেখতাম, মানুষের ঘরে গিয়ে গান শুনতাম, মিউজিকের দোকানে গিয়ে ফ্রেন্ডশিপ করতাম গান শোনার জন্য। আমি তো যেটা হচ্ছে আমার ভিতরে কিন্তু একটা ডেভেলপমেন্ট হয়েছে, যেটা হচ্ছে আমি কখনো নিজেকে নায়ক বানাতে চাই নাই, কিন্তু আমি নায়কের এমন হয়েছে, চ্যানেল আইতে একটা এপিসোড হয়েছিল আমাদের রোনালা ম্যাডামকে নিয়ে। সেই এপিসোডের কনসেপ্টটা কিন্তু আমার দেওয়া ছিল, যেখানে রোনালা ম্যাডাম ছোট বাচ্চাদের গান করতেন আগে তো সাবিনা ইয়াসমিন, রোনালা, ওনারাই তো আসলে বাচ্চাদের ভয়েসগুলো দিতেন। তো আমার যখন স্বপন ভাই, আমাদের এজাজ খান স্বপন, যখন বলছি এরকম একটা, তখন আমি ঐতিহ্য বাংলা সিনেমা নিয়ে কাজ করছিলাম, তখন আমি বললাম দাদা তুমি এরকম একটা এপিসোড করো, এত গান আছে রোনালা, আমি সব মুখে দিতে পারবো কোন কোন গান আছে। আমি একটা গান গিয়েছিলাম, আমার গেস্ট হয়ে গিয়েছিলাম ওখানে। যাই হোক, জিনিসটা হচ্ছে যে এই ডেভেলপমেন্টটা আসলে আমার সবসময় হয়েছিল, এবং যে কারণে না আমি শিল্পীদের শুরু থেকে এখন পর্যন্ত ওইভাবেই শ্রদ্ধা করি, ভালোবাসি। যার গুণ আছে সে একটা বাচ্চা হতে পারে। তো যেটা আমি ফিল করি আসলে আগেকালের শিল্পীরা কিভাবে আমাদের সামনে আসতেন, বা বিপাশা হায়াত আমার খুব ক্লোজ ফ্রেন্ড, এখন পর্যন্ত ক্লোজ ফ্রেন্ড। আমি তাকে দেখেছি সে কিভাবে সিম্পল একটা বিপাশা হায়াত, আমার সারাদিন ঘুরে বেড়াতাম আমরা, কিন্তু তাকে আবার এই সিম্পল বিপাশা হায়াতকে পিঙ্ক কালার একটা কামিজ, সাদা সালোয়ার, সাদা শিফনের ওড়না, তার চুনরি, হয়তো খুব বেশি কিছু হলে একটা চুনরি শাড়ি পরতেন, ওই যে ইন্ডিয়ান যে চুনরি শাড়িগুলা, একটা ডার্ক লিপস্টিক, মানে সে বিপাশা হায়াত। এটা হচ্ছে মুখস্থ করা, কিন্তু তাকে আমাদের চারুকলা তালা বন্ধ করে রাখতে হতো, এবং তার লাইফস্টাইল দেখতাম,
খুব কাছে থেকে, তার কারণে হয়েছে কি আমি অনেক সেলিব্রিটিদের সাথে মিশেছি আমার সেই, কিন্তু আমি আসলে এখনকার এই হাপুসুপুর যখন দেখি না, আমার কাছে মনে হয়েছে, আমার অনেক অভিজ্ঞতা যেহেতু আছে, একটা মানুষের বাসায় হয়তো ঘরে চাল নাই, কিন্তু সে যেভাবে মেনটেন করে নিজেকে পাবলিকলি, আমার তখন হতাশা লাগে আসলে। আমার কথা হচ্ছে জরুরি না, আমার কাছে মনে হচ্ছে তুমি বড় লোক সেটা প্রমাণ করার কিছু নাই, তোমার যদি গুণ থাকে। আমাকে বিপ্লব শাহ হিসেবে সবাই স্যান্ডেল, একটা নর্মাল প্যান্ট, হাফ শার্ট দিয়ে বিপ্লব শাহ সবাই চেনে। আজকে এই অনুষ্ঠানের প্রযোজক বলেছে আমাকে সেজে সুজে আসতে, সেই জন্য আমি সেজে আসছি, কিন্তু এই বিপ্লবটা কিন্তু আসলে আমি না। আমার কাছে কথা হচ্ছে আমাকে সাজতে হবে কেন, আমার কথা হচ্ছে আমাকে ধার করে কাপড় নিয়ে বড় লোক হয়ে সাজতে হবে কেন। এবং আমি মনে করি একজন সুপার স্টার, ওনার নিজেকে মেনটেন করার মতো সেই ক্ষমতা আছে। উনি সাজুক, উনি কিনুক, উনি না কিনলে ওনাকে যে কেউ স্পন্সর করে উনি ক্যারি করতে পারবে সেটা। কিন্তু আমি যা না, আমাকে যদি একজন জয় হাসান সেজে তার পাশের সোফায় বসার জন্য একটা দামি কাপড় পরে ওই লাইমলাইটে আসার জন্য সাজতে হয়, এটা একটা হাস্যকর না জিনিসটা? তা আমি মনে করি এই জন্য বলেছি যে নিজের ওজনটা নির্ধারণ করো। আমি বিপ্লব শাহ, আমার ওজন যদি আমি নিজে নির্ধারণ না করতে পারি, মানুষ তো আমাকে আরো ছোট করে দেখবে। এখন তো মনে হচ্ছে বিয়ে মানে হানিমুন সব জায়গায় কিন্তু স্পন্সর ড্রেস পরে ব্যবসায়ী মানুষ, তার কারণে সে করছে, সেটা করুক, কিন্তু আমার কি নিজস্বটা সে থাকবে না, আমার নিজস্বটা বলার থাকবে না, চাওয়ার থাকবে না? তাই বলে আমি আমার বিয়ের ড্রেসটা স্পন্সর, হ্যাঁ বিয়েও তো আমি স্পন্সর। যদি 2000 টাকা একটা জামদানিও কিনতে পারি, মালা শাড়ি কিনুক না, হ্যাঁ একটা মালা শাড়ি কিনুক, একটা ফুলের গয়না, গোলাপ দিয়ে বিয়ে হোক। এই যে একটা ফেক জিনিস চলছে, এটা আসলে কষ্ট দেয় এবং এটা পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্মকে একদম মানে শেষ করে ফেলছে। কিন্তু আমাদের এটা আসলে সামাজিক কিছু কিছু বিষয় আমার চোখে ধরা পড়ে, যেটা আসলে আমি কাউকে মুগ্ধ করার জন্য বলি না, কাউকে গালি দেওয়ার জন্য বলি না, কিন্তু আমি আমার জায়গা থেকে একজন বড় বয়সে বড় হিসাবে আমি বলবো, আমি হয়তো একটা মানুষকে সচেতন করতে পারি যে এটা তার লোভ বেড়ে যায়, কিন্তু লোভ লালসা বেড়ে যাচ্ছে, সে অনেক ধরনের খারাপ কাজে লিপ্ত হবে এই দামি পোশাকটা, দামি মেকআপটা, দামি গয়নাটা বা দামি প্যান্টটা, শার্টটা, শুটা কেনার জন্য। একটা কথা আমার মা বলে যে নিজের সামর্থ্যের চেয়ে যখন তুমি বেশি বেশি সবকিছু করবার চেষ্টা করবা, তখন কিন্তু তোমার সবকিছুই বেশি বেশি হবে, কিন্তু তুমি কিন্তু অন্তঃশ্বাস শূন্য হয়ে পড়বে। অন্তঃশ্বাস শূন্য। আমি একটা উদাহরণ দিই। কোভিডের সময় যখন আমি আমার পেজের জন্য লাইভ করতাম, আমি বিভিন্ন সময় বিভিন্ন সেলিব্রিটিদের সাথে লাইভ করতাম, নতুন পুরনো, দেশে বিদেশে, অনেক পপুলার ছিল আমার সেটা। আমি উপস্থাপনা করতাম, গান করতেন, এটা করতেন, তার জীবন হিস্ট্রি শুনতাম। কিন্তু একজন শিল্পীর কথা আমি বলতে, নাম তো বলবো না জীবনেও, তো তাকে যখন বললাম যে তোমাকে নিয়ে একটা লাইভ করবো, সে ঢাকার বাইরে থাকতো, ঢাকাই থাকে, কোভিডের কারণে ঢাকার বাইরে ছিল। তখন সে বললো যে কয়টা বাজে লাইভ, আমি এতটা বাজে লাইভ, লাইভে ঢুকে যাবো, বলে আমি তো এখন আমার বাসায় লাইভ করবো না। কোথায় করবো? আমার বাসার পরিবেশটা ভালো না। সে তার বন্ধুর বাসা বড় লোক দেখে একটা বাসায় গিয়ে সে লাইভ করে আমার সাথে কথা বললো, পুরো অনুষ্ঠানটা করলো, কারণ সে ঢাকায় যে স্ট্যাটাস মেনটেন করে সেই স্ট্যাটাসটা সব হাই সোসাইটি মানুষদের সাথে। কিন্তু ও যখন বাসায় ছিল, বাড়িতে ঢাকার বাইরে, যখন আমি বললাম যে ওর বাসা থেকে আমার সাথে লাইভে অনুষ্ঠান করবে, ও বাসা নিজের বাসায় করবে না, তার মানে তার বাসায় ওইটুক স্ক্রিন নাই যেখানে বসে সে মন খুলে আমার সাথে দুইটা কথা বলবে, সেটাও তাকে ধার করতে হলে তার পাশের বন্ধুর বাসায় গিয়ে। আমার কথা, এই জিনিসটা তো প্রয়োজন নাই। তুমি যেভাবে তোমার যে প্রতিভাটা আছে এটাই তো মেইন, ঠিক না? তো এই জায়গাটা কেন সে নার্ভাস থাকবে? আচ্ছা, আমার কথা হচ্ছে তোমার ট্যালেন্টটাই তো তার সম্পদ। আমি হচ্ছে জিস্ট কথাটা শোনার জন্য এই কথাটা, এই প্রসঙ্গটা নিয়ে এসেছি। সাইফুল ভাই সহ যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছে, তাদেরকেও আমি স্ট্যাটাসটা পড়ে শোনাতে চাই। আমি অনেকক্ষণ অপেক্ষা করছিলাম দাদার মুখে শুনতে, তুমি শোনাও তাড়াতাড়ি, না হলে শোনাবে না। বলতে পারে সিম্পল, খুবই সিম্পল। পড়ো তুমি, পড়ো। অন স্ক্রিন, অফ স্ক্রিন, নানা মাধ্যমে সেলিব্রিটিদের যে সকল পোশাকে দেখা যায়, তাদের সবার কি সে সকল পোশাক কেনার সামর্থ্য আছে? নিজের ওজন বুঝে কাপড়ের ওজন নির্ধারণ করুন। ঠিক আছে না দাদা? একদম। আজকে যদি আমাকে, আবার এমনও মানুষ আছে এই স্ট্যাটাসে মনে করবে সত্যি সত্যি সে গিয়ে তার ওজনটা নিবে, ওই ওজনে কাপড় পরে ঘুরবে না। আমি সো সরি এভাবেই বললাম, কারণ এটা ভাবার সংখ্যাটাই বেশি, কারণ এডুকেশন না থাকলে যেটা হয় আসলে এই ওজন কোন ওজন, একজন ওখানে লিখেছে যে যার ওজন, যার সামর্থ্য কম সে সবচেয়ে ছোট কাপড় পরবে। স্ট্যাটাসে যে কমেন্টগুলো সেগুলো কিন্তু এপিক, সেগুলো যদি আমি পড়তে যাই, বাপ্পাদা লিখেছেন, আমাদের আখি আলমগীর লিখেছেন, কি সেটাও একটু পড়ে শোনাবো? আচ্ছা, একটু অপেক্ষায় থাকুক সবাই, আমি ওই দু একটা কমেন্টসে পড়ে শোনাতে চাই একটা ব্রেক থেকে ফিরে এসে। একদম। দর্শক, জমে উঠেছে আমাদের আড্ডা, তাই না? কি কমেন্টস ছিল সেই বিখ্যাত স্ট্যাটাসে, সেটা নিয়ে আমি ফিরতে চাই। নিচ্ছে একটা ছোট্ট বিরতি। আপনারা সবাই দেখছেন রংধনু গ্রুপ প্রেজেন্টস স্টার আড্ডা,
পাওয়ার্ড বাই রামাদা বাই উইন্ডহাম। নিচ্ছি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। ইট পাথরের শহরে থাকতে থাকতে একদম ক্লান্ত হয়ে গেছি, তাই একটু রিফ্রেশমেন্ট দরকার। বুঝতে পেরেছো? এই জন্য তোমাকে এইখানে নিয়ে আসছি। দেখো ভিউটা। ওয়াও, তাই তো। ভাইয়া এই ধরো ধরো ভাবি এখন খুলবে না কিন্তু সারপ্রাইজ, হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি বাবা। রামাদা বাই উইন্ডম, কলাতলি, কক্সবাজার। রামাদা রংধনু গ্রুপের ও জেসিকা গ্রুপের একটি প্রতিষ্ঠান। Once again, welcome back. This is me, Sravana Tauhida, and you are watching Rangdhanu Group presents Star Adda powered by Ramada by Windham. আমার সাথে আছেন এই মুহূর্তে, ভীষণ আড্ডা জমে উঠেছিল যে দুজন মানুষের সাথে, তারাই আছেন বিপ্লব সাহা, সেই সাথে সাইফুল ইসলাম। দুজনকে অনেক অনেক শুভেচ্ছা। আমি যে কমেন্টটা আমি স্ট্যাটাসটা বলেছি, কিন্তু কমেন্টসগুলো এত ইন্টারেস্টিং, যেখানে আমি দেখলাম যে মানুষ সব সময় ধার করে অন্যের কাপড় পরে, সেরকম অনেক মানুষ লিখেছে ট্রু। কি তীক্ষ্ণ দৃষ্টি। না, তার মধ্যে এক্সেপশনাল মানুষও আছে, যেমন আখি আলমগীর, তিনি বলেছেন দাদা আমি কিন্তু সব নিজের কেনা পোশাক পরি। আবার দাদা রিপ্লাই দিয়েছে তুমি বড় ভাগ্যবতী। না, এটা আমি কেন লিখেছি ভাগ্যবতীটা, কেন? কারণ আছে। কারণ হচ্ছে কি, আখির যা ক্যারিয়ার এবং সে যেই জায়গাটাতে বসে আছে এখন একদম অটল না, তো তার সামর্থ্য আছে, সে কিনে পড়ছেন। হ্যাঁ, সে একটা স্পন্সর নিয়েও পড়তে পারেন, তাতে কোনো মানে আমরা আমাদের কাজে তো আমরা অনেক সময় সেলিব্রিটিদের সহযোগিতা নিয়েই থাকি, সেটা আলাদা বিষয়। কিন্তু এখানে হচ্ছে কি, আমার সামর্থ্যটা নাই আসলে। আমি জানি যে বিপ্লব এই স্ট্যাটাস থেকে আসে, ওই পরিবার থেকে আসে, ওই ঘর থেকে বের হয়, কিন্তু আমি যে ঘর থেকে সে যে বেরোচ্ছি, আমার ঘরের এনভায়রনমেন্ট, আমার ফ্যামিলিটা যেরকম, ওটা ওই রকম কাপড়টাকে আমার সাথে যাচ্ছে কিনা, আমি আসলে ওইটা বোঝানোর চেষ্টা করছি, যে সে যেন কোনোভাবে তার পরিবারটাকে না ভুলে যায়, তার ব্যাকগ্রাউন্ড, তার সচ্ছলতা, তার ক্ষমতাটা। আমরা ভালো করে জানি কোন সেলিব্রিটি ইনকাম কতটুকু, মোটামুটি আমরা জানি সে বছরে কয়টা কাজ করে, কতটুকু আমরা স্ক্রিনে দেখতে পাই, সেটা আমাদের মোটামুটি সবারই একটা ধারণা আছে। আমার কথা হচ্ছে যে সেইটা সে কেন ভুলে যায়, যে আমি যেভাবে পরে যাচ্ছি, কম বেশি সবাই যা পরের দিন স্ট্যাটাস দিচ্ছি, আমার কাপড়টা ওই জায়গার, গহনাটা সেই জায়গার, নাক ফুলটা ওইখানেকার, ফুলটা, পার্লারটা, তো এটা তো একটা মানুষ জানছে। তো তুমি কেন ভাবে গিয়েছিলা? তুমি একটা সিম্পল 250 টাকার তাঁতের শাড়ি পরে সুন্দর বেলি ফুলতে যাও না? তোমার যদি সেই যোগ্যতাটা থাকে, আমি মনে করি তোমার সোফাটা ওই জায়গাটাই আছে। আচ্ছা আচ্ছা, ওকে। বাপ্পারাজ ভাই তিনি বলেছেন দাদা আমি সারা জীবন অন স্ক্রিন অফ স্ক্রিন নিজের কাপড় পরেছি, নিজে কিনেছি, কোনো প্রোডাকশন হাউস কিন্তু দেয় নাই। দাদা আবার রিপ্লাই দিয়েছে দাদা ভাই গড ব্লেস ইউ। বাপ্পারাজ বলেছেন বিপ্লব সাহা দাদা আপনি একটা দিয়েছিলেন, তা আবার ফেরত নিয়ে গেছে। এটা তার খোঁচা একটা থাকবেই, একটা তার কথার মধ্যে। এরকম কিন্তু অসংখ্য অসংখ্য কমেন্টস রয়েছে। হ্যাঁ, ছোটবেলায় দাদা কি হতে চেয়েছিল? আচ্ছা, ছোটবেলা থেকে ওই যে আমি বললাম, আমি কিন্তু কখনো জয়নুল আবেদিন হতে চাই নাই। আমি ছবি আঁকতে ভালোবাসি। ছবি আঁকলে যে আর্টিস্ট হয়, পেইন্টার হয়, সেটা কিন্তু আমি জানতাম না। আমার ছবি আঁকতে ভালো লাগে বলে আমি আর্ট কলেজে ভর্তি হয়েছি। আমার বিষয়টা আসলে এরকম ছিল। আমি এখন যদি কেউ বলে যে আপনার প্রিয় ফ্যাশন ডিজাইনার কে, আমি বলতে পারবো না। এক এক সময় একজনের কাজ ভালো লাগে, সেটা নতুন হতে পারে, পুরনো হতে পারে। আর ঠিক তেমনি অভিনয় কিন্তু আমি ছোটবেলা থেকে রং জানি। শ্রমিক কত ছিল? ওনারটা শুনেছি 500 টাকা। না, আমি যে আর্টিস্ট স্কুলে আর্ট শিখতাম, ওটা যখন আমি ক্লাস 9-এ পড়ি, পরবর্তী যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই, তখন আমাকে তারা টিচার করে নিয়ে নেয় এবং আমাকে প্রথম বেতন দিয়েছিল 90 টাকা। 90 টাকা? মাস শেষে যখন উনি আমার খাম দিলেন 90 টাকা, 90 টাকা তো আমার 9 কোটি টাকা। আমার যে সম্মান, এটা আমার জন্য। তো ওই জন্য আমি কখনোই আসলে যে কোনো ছোট কাজকে আমি বড় করে দেখেছি এবং শ্রদ্ধার চোখে দেখেছি। এবার আমরা কথা বলছিলাম, প্রথম পারিশ্রমিক নিয়ে কথা হলো, কি হতে চেয়েছিল। সাইফুল ভাই ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? আমার ইচ্ছে ছিল বিজনেসম্যান হওয়া, তাহলে এখনো আছে, বাট আফটার কর্পোরেট শেষে যখন দাদার মতো হবো, হয়তো তখন সবকিছু রেডি থাকবে, শুরু করে দিব। দাদার প্রিয় রংটা কি?
আমার প্রিয় রং আসলে সাদা। আপনার প্রিয় রং কি? সাদা। সাদা। বাহ, আমরা তিনজনই সাদা। দাদা প্রিয় খাবার কি? পোলাও, ফ্রেশ পোলাও। এটার মধ্যে কোনো মাংসের ঝোল, কাবাব কিচ্ছু থাকতে খালি পারবে খালি না। পোলাও? খালি ফ্রেশ পোলাও। ওকে, আর কিছু আচ্ছা। লাগে না। প্রিয় খাবার সাইফুল ভাই? আমার প্রিয় খাবার হচ্ছে কাচ্চি। প্রিয় পোশাক, যার পোশাক নিয়ে এত কাজ। এখন তো অনিচ্ছাকৃত পাঞ্জাবি হয়ে গেছে আসলে, কিন্তু আমি আসলে আসলে কি? আরামের কাপড় পরতে পছন্দ করি, যেটা আসলে আরাম লাগে। আমার ওই যে মানুষকে দেখানোর জন্য কিছু সেজে থাকতে হবে, এটা আমি একদম পছন্দ করি না। প্রিয় পোশাক সাইফুল ভাই? আমি অল টাইম স্যুট বুটের যদি থাকতে পারি তাহলে আমার জন্য আরো ভালো, এরকম বিষয়টা। ভূত। গরমের মধ্যেও আমার আই এম টু মাচ কমফোর্টেবল, ওকে। সিরিয়াসলি। স্বপ্ন ছিল একদিন যে স্যুট পরে ঘুরবো। আমার ভালো লাগে। এমন একটা কাজ বা এমন একটা অনুষঙ্গ ছাড়া বিপ্লব সাহাকে আমরা কখনো কল্পনা করতে পারি না। সেটা কি? অবশ্যই ডায়েরি। ডায়েরি? ও আমি নিয়েও ঘুমাই, কারণ আমার অনেক কিছু ঘুমের মধ্যে ভাবনা আসে। আচ্ছা। আমার প্রায় আমার বালিশের পাশে ডায়েরি স্বপ্নের মধ্যে আসে? আসে। আমার অনেক সুন্দর সুন্দর সৃষ্টি স্বপ্নে আসছে। বাহ। তো সেই প্রশ্নটা হচ্ছে সাইফুল ইসলামের ক্ষেত্রেও, যে এমন একটা অনুষঙ্গ বা কাজ যেটা ছাড়া সাইফুল ইসলামকে চিন্তা করা যায় না। মোবাইলের চার্জার। ওরে বাপ রে, মোবাইলের ওইটা না আসলে আমি আমার সহধর্মিনীর সাথেও রাগ করি যদি আমার ব্যাগে না দেওয়া হয়। ও, সেটা কি সে দিয়ে দেয়? সে দিয়ে দেয়। দেখেছো কি পরিমাণ How sweet. টর্চার। কারণ আমি এই মোবাইলটা অফ হলে আমার সব অফ, কারণ আমি কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারবো না। তাহলে দাদা মানে রোমান্টিক না আনরোমান্টিক? অনেক রোমান্টিক আমি জানি। জীবনে কয়টা প্রেম করেছেন বৌদি বাদে? আমার আসলে কাজ, মানে এত একটা আমার কাজের দীর্ঘশ্বাস? সাথে আমার প্রেম হয়েছে, আচ্ছা। সেটা সত্য কথা। কারণ আমি কেন জানি মনে হয় 8-10টা ছেলেদের মতো না, আমি সবসময় কাজটাকে ভালোবেসেছি। আমি এবং একটু ভালো করে ছোটবেলা শুনি। থেকেই আমি একটু ভালো করে জ্ঞান, শুনি। ছবি আঁকা, জি। আমার গান, আমার কাজ, এইগুলার সাথে আসলে প্রেম। কারণ আমি মনে করি প্রেম না থাকলে মনে হয় আমি এই সোফায় বসার যোগ্যতা অর্জন করতে পারতাম না। বাহ। এবং আমি কখনই মনে হয় না, বরং আমি যখন চারুকলায় কাউকে ছ্যাবলামি করতে দেখতাম গাছতলায়, যখন আমরা স্কেচ করতে বসতাম, আমার প্রেম মনে হয় করতে যে এগুলো দেখতে? কি বলে, গাছতলায় বসে বসে যাইতে তোর পাশে গিয়ে স্কেচ করতে বসতাম। পরে দেখলাম যে খালার শরীর কিরকম, রান্না বাড়া কি অবস্থা, হোটেল আছে কি হলো, আমি কি এইগুলি প্রেমের কথা? আমি তো বলছিলাম প্রেম না জানি কি জানি। আমি ওদের কথা, গাছতলা যেহেতু চারুকলা প্রেমের জায়গা ছিল, বাইরে থেকে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে সেখানে প্রেম করতে আসতো, তা আমি ইচ্ছা করে বোর্ডটা, স্কেচটা, স্কার্টিস পেপারটা আমি পাশে বসতাম, দেখি তোরা প্রেম কিভাবে করে, কি কি সাবজেক্ট নিয়ে কথা বলে। দেখতাম যে এইসব কথা বলতে এরা আসে, এটাকে প্রেম বলে, বলার পরে আমার আরো বিরক্ত লেগে গেছে। প্রেমের প্রতি একটা বিরক্তি ছিল? বিরক্ত যে না, how- এই মানে জিনিস করার এত মতো। রোমান্টিসিজম আসে কোত্থেকে? আমি জানি আপনি পার্সোনাল লাইফে অনেক রোমান্টিক। না, রোমান্স করার জন্য যে একটা মেয়ে লাগবে তা কিন্তু বিষয় না। একটা কবি রোমান্টিক হতেই পারে, তার প্রেম তার ফুলের সাথে, ফলের সাথে, গাছের সাথে, আকাশের সাথে, সমুদ্রের সাথে। একজন শিল্পীর প্রেম কিন্তু তার প্রকৃতি। আপনার পার্সোনাল ডক্টরকে? ও অবশ্যই শ্রাবণ্য তহিদ, কারণ আমার দুঃখে সব সময় সাথী থাকে, এবং অন্য কোনো ডাক্তার ওষুধে কিন্তু আমি সুস্থ হই না। এমনকি আমি যখন কোভিড আক্রান্ত হয়েছিলাম, তখনও কিন্তু আমি অনেক হাসপাতালে, অনেক ডাক্তার আমার কাস্টমার, আমি ভালো জানি, কিন্তু আমার কেন জানি প্রথমে গিয়ে আমি আমার মোবাইল স্ক্রল করলে দুনিয়ার ডাক্তার 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 ডাক্তার, সে স্কয়ার হোক, আয়েশা হোক, এখানে সেখানে প্রচুর, কিন্তু আমি সবসময় ফোনটা করি শ্রাবণ। আমি ইন্টারফেয়ার করব। অবশ্য মাঝে মাঝে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা যায়। হ্যাঁ দাদা, এই আমি ঘটনা ইন্টারফেয়ার করব। ঘটে। টাইমলি কি আপনাকে প্রেসক্রাইব করেছে? ম্যাক্সিমাম টাইম, লাস্ট টাইম একটু দেরি মানে হয়ে কারণ আমি এত হয় বিজি একটু মানুষ। মানে কল দিতে কিন্তু রিপ্লাই করতে, আমি কলটা ব্যাক করতে আমার একটু সময় লাগে, কিন্তু আমি টেক্সট ব্যাক করি, এটা সবাই না, জানে। আমি জানি, কারণ কি সবাইকে বলে দেই। আমরা অনেক সময় মোবাইলটা হাতে নেওয়ার পরে না, একটা কাজ নিয়ে মোবাইলে ঢুকি, পরে দেখা যাচ্ছে ভুলে গিয়ে অন্য হ্যাঁ, একটা কাজ right, করতে থাকি। তা আমি জানি শ্রাবণ ফার্স্ট টাইম ভুলটা করেছে, আশা করি ডাক্তার আসবার আগে, রোগী মরার আগে যেন ডাক্তার আসে। কিন্তু শ্রাবণটা আসলে খুব ভালো ডাক্তার, যেটা আপনারা হয়তো অনেকে জানেন না, যেটা আমি যেরকম পেইন্টার অনেকে জানে না, হ্যাঁ, ঠিক তেমনি আমারও অনেকে শ্রাবণ্য কিন্তু অনেক ভালো ডাক্তার। তা আমি আসলে শ্রাবণ্য, ওই ডক্টর শ্রাবণ্যকে অনেক বেশি পছন্দ করি, কারণ সে আমাকে বাঁচিয়ে রেখেছে। বাহ, থ্যাংক ইউ সো মাচ। আসল জায়গা থেকে স্কিপ করে গিয়েছে, কয়টা প্রেম করেছে এটা কিন্তু এখনো বলছে না। আনকাউন্টেবল নাকি কাউন্টেবল? আমার তো মনে হয় যে বিপ্লব সাহা প্রেম করলেও সেটা খুব আসলে আমাকে অনেকে পরিষ্কৃত চায়, এটা পরিবেশ। হতে পারে, Okay. এটা তখনও চাইতো, মানে কতগুলো এখনো মেয়ে চায়। প্রেমে পড়েছে, তাহলে এগুলি সেটাই গুনার জানতে মতো তো চাই। সময় নাই, কারণ আমার তখন মনে কি অবশ্যই ন্যাকামি তো। করে, আমার সবসময় আমার তো মনে হয় এখনো আপনাকে মানুষজন এরকম প্রপোজ এখনো করে, আসলেই করে, আসলেই করে, এবং বিভিন্ন বয়সের বিভিন্ন, কারণ আমি যেগুলো দেখতে দেখতে বুড়ো হয়ে গেছি সেটা তো তারা জানে না। আমার কাছে হচ্ছে মুগ্ধ করার মতো কিছু নাই, কিন্তু এটা সত্য কথা। কোন পাগল ভক্ত এমন কিছু করেছে যেটা আজকে শেয়ার করা যায়? পাগল ভক্ত এই হ্যাঁ। মুহূর্তে তো অনেক আছে, মানে কোনো মেয়ে পাগল ভক্ত হইতে পারে বা কোনো কিছু।
হয় না অনেকে দেখা যায় যে আসলে জিনিসটা হচ্ছে কি মানে বিপ্লব শাহর সান্নিধ্যে আসবে এটাই তো অনেক বড় একটা পাগলামি মানে শুরু হয়ে যায় তখন থেকেই হয়তো মানে দূর থেকে একটা ভালো লাগা কাজ করে তো না একটা মানুষকে ভালো লাগা আর একটা হচ্ছে প্রভাবশালীকে ভালো লাগা এখন আমাকে আসলে এমনি এমনি কেউ ভালোবাসে না এখন মনে করি বিপ্লব শাহকে ভালোবাসলে এইটা হবে বিপ্লব শাহকে ভালোবাসলে ওইটা হবে কি হবে? বিপ্লব শাহকে Sponsor dress পাওয়া যাবে? অনেক কারণে ভালোবাসে মানুষ তা আমার খারাপ লাগে আমি মাঝে একবার স্ট্যাটাসও দিয়েছিলাম যে আমাকে না এমনি এমনিও ভালোবাসা যায় না আমি এমনি এমনি আপনাকে ভালোবাসি আমরা তো মানে একটা ফ্যামিলি মেম্বার হ্যাঁ সেটাই আচ্ছা সাইফুল ইসলাম চুপচাপ যদি আমি ভালোবাসাটা ভাবির সাথে- অনুভব করছি। ভাবির সাথে সম্পর্ক ভালোবাসা খুব ভালো তারপরেও জানতে চাই ভাবির আগে কয়টা প্রেম করেছেন আপনার স্টুডেন্টরা কখনো আপনার প্রেমে পড়েছে নাচের স্টুডেন্ট আসলে এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক দাদার সামনেই বলি বিষয়টা স্টুডেন্ট আর নিজের বাচ্চা এর মধ্যে কোনো তফাৎ নেই আমার কাছে খুব সুন্দর এক্স্যাক্টলি তো আমার এই ক্যারিয়ারে সবচেয়ে ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে যারা আমার স্টুডেন্ট তাদের কাছ থেকে আমার নিজের বাচ্চার মতো একটা বিহেভ পাবে এটাই আমার কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছিল সব সময় আর আমার যেই অঙ্গন ছিল ওই অঙ্গনে আসলে ছোট বড় মেঝো বড় স্টুডেন্ট অনেকেই ছিল স্কুল পড়ুয়া ভার্সিটিতে পড়ুয়া বাট একটা সুনাম আছে সেটা হচ্ছে যে সাইফুল স্যার টু মাচ সেফ এই লাইনটাতে এটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া ছিল একজন শিক্ষক হিসেবে এই জায়গাটা গার্ডিয়ানরা চোখ বন্ধ করে বিশ্বাস করতো যে আমার মেয়েটা কিংবা ছেলেটা এখানে গেছে সে অবশ্যই ভালো কিছু শিখে বের হবে আর অন্য কোনো সাইড এফেক্ট যেটা অনেক আমাদের সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন সেক্টরে আমরা শুনি শিক্ষকের দ্বারা এইটা ওইটা আসলে আমি তাদেরকে শিক্ষক বলবো না বিপ্লব শাহর মনের বয়স কত ও মাই গড বাংলাদেশের বয়স আমার বয়স 1971 হ্যাঁ 71 এর একটা স্টোরি আমি জানি হ্যাঁ এটা লুকানোর প্রশ্নই আসে না এটা আমি গর্ব করি সবচেয়ে প্রিয় মডেল আসলে মডেলে তো বিভিন্ন সেক্টর আছে এখন তো আর আগের সেক্টর নাই কিন্তু যুগ যুগের সাথী আসলে সাদিয়া ইসলাম মৌ। তো না প্রিয় মডেল পেয়ে গেলাম সাদিয়া ইসলাম মৌ আমাদের সবার ভীষণ পছন্দের প্রিয় অভিনেত্রীকে প্রিয় অভিনেত্রী অবশ্যই সুবর্ণা মুস্তাফা প্রিয় বন্ধু প্রিয় বন্ধু এই মুহূর্তে শম্পা সাহা আচ্ছা একদম মানে বাহ। এর চাইতে ভালো বন্ধু আমার কিছু নেই আর হচ্ছে আমার দুইটা বাচ্চা যদি সম্পদ কার উপর ওরা আমার বন্ধু ওকে কার উপর রেগে গেলাম বা ইউজুয়ালি হয় না তারপর হয় না একটু ফোন করে বিচিং করতে ইচ্ছে করলো বিপ্লব শাহ কাকে ফোন করে এই বিচিংটা করে আসলে ওই শেয়ারিংটা হয় বেশি বিপাশার সাথে ওকে বিজুরির সাথে মোয়ের সাথে অপুর সাথে এইগুলি হচ্ছে কি মানে সারাদিন ওরা মনে হয় জমিয়ে রাখে আর আমি যেহেতু নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমি গ্রিন রুমে বলছিলাম যে কত কথা জানি না বলে মরে যাবো এটা কেমন লাগতা এগুলো কিছু বলে যাওয়া উচিত আসলে হ্যাঁ সেইজন্য এটা এখনো সময় হয় নাই বলবো না তো সে হচ্ছে সবাই আসলে শেয়ারিং এর দিন শেষে একটা জায়গা খুঁজে তো সেই জায়গাটা মনে হয় আমি বলার চেয়ে শুনি বেশি হ্যাঁ যেমন সেদিনও আমার বাচ্চাকে চুল কাটাতে নিয়ে গেছি 2 দিন আগে তো ছেলেটা চুল কাটছে কিন্তু এর মধ্যে বিজুরি বরকতুল্লাহ ফোন করলো তো ফোন করে আমার ছেলে যে চুল ছোট করে ফেলছে ওর তো টেনশন ও তো কাজ টেনে পড়ে ও তো চুল একটু বড় রাখতে চায় কিন্তু বিজুরি তো এইদিকে মানে গরম করে ফেলতেছে বলতে বলতে আর আমি খালি বারবার বলতেছি আস্তে একটু সামনে বড় রাখেন পিছনে ছোট করেন এদিকে বিজুরি চলছে মানে বিষয়টা হচ্ছে এরকম সবচেয়ে প্রিয় উপস্থাপক কে আপনি প্রিয় উপস্থাপক বিপাশা এই জেনারেশন বিপাশা তো অনেক আগের জেনারেশন ওই যে আমি বললাম যেইভাবে বললাম যে সুবর্ণা মুস্তাফা যুগ যুগ ধরে আমি সুবর্ণা মুস্তাফাই বলবো আর আমি বিপাশা সাহিত্যি বলতে থাকবো মানে এখনকার জেনারেশন এখন তো বিপাশা আপু আর উপস্থাপনা করছে না মানে জোর করে শ্রাবণ্য তো হইলো আমার প্রিয় আপনারা খুশি আমি চাই মানুষ খুশি থাকুক যাই হোক একদম শেষ করব তার আগে অফকোর্স আমি সাইফুল ভাইয়ের কাছ থেকেও জানতে চাই কোরিওগ্রাফি করেছেন অনেক নায়িকার সাথে আপনি আসলে নাচ করেছেন বা নাচের ডিরেকশন দিয়েছেন সবচেয়ে পছন্দের নায়িকা বা ডান্সের ক্ষেত্রে প্রিয় ছাত্রী যদি বেছে নিতে পারি কে সে যাদের সাথে অনেক ঝামেলার প্রশ্ন এটা হ্যাঁ ঝামেলাই তো করতে চেয়েছি বলে দাও হ্যাঁ সেটাই কত আর পেটের মধ্যে রাখবো হ্যাঁ বলে দাও সবচেয়ে ভালো ডান্সার আপনার পছন্দের আঁচল ওকে আঁচল নিশ্চয়ই শুনতে পাচ্ছি হ্যাঁ এবং যে নামগুলো আপনিও বলেছেন সেই উপস্থাপক লেভেলের সেখানেও সে আছে সবচেয়ে প্রিয় উপস্থাপককে সবচেয়ে প্রিয় উপস্থাপক কখনো ভাবিনি এই সেক্টরে প্রিয় আছে কেন বাট আমি কাজ জানি অনেক কাজ করা হয়েছে কাজ করেছে এটা সবচেয়ে ভালো লাগে যার উপস্থাপনা আপনি প্লিজ
বিপাশা হায়দারপুর নাম নিয়ে না, 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 আপনারা আসলে- অনেক আগের, ওনারা হচ্ছে আলাদা, ওনারা লেজেন্ড। না তা তো অবশ্যই, আমার জেনারেশনে যে আমার সাথে কাজ করেছে, যার শুধু কাজ করলে হবে না, ভালো লাগাটাও একটা ব্যাপার। আমি বুঝতে ও পেরেছি নাচও সেটা, পারে। আমি জানি, আমি এই জন্য প্রশ্নটা করেছি, কারণ ওকে আমিও পছন্দ করি হ্যাঁ, এবং খুব ওর সুন্দর। সাথে ওর অনেক কাজ হয়েছে। এটা তো আচ্ছা, আমরা chemistry ঈদের একটা। আড্ডায় এসেছি, ঈদ নিয়ে এত কথা বললাম, কিন্তু মানে ঈদের আসলে ফ্লেভারটা আমি পাইনি। শেষ করতে চাইবো, অফকোর্স গান দিয়েই শেষ করব। তার আগে একটু জানতে চাই, আমাদের কোরবানির ঈদ তো আমরা সেই রকম যা করি তা তো জানি। বিপ্লব সাহা, আমাদের ঈদের সময় দাদার ঈদটা কেমন কাটায় আমাদের সাথে? আমার ঈদের দিন তো আসলে কোনো ঈদ নাই, সত্য কথা। হ্যাঁ। আমার তো ঈদ চলে বাকি ওই যে 364 দিন। তো সেটা হচ্ছে যে আমাদের যুদ্ধ কিন্তু চলতে থাকে হ্যাঁ। কাজের মধ্য দিয়ে, এবং ঈদ আসবে, ঈদ আসবে, ঈদ আসবে শুনে হাসবা। ঈদের জন্য কাজ করি, ঈদ আসবে, ঈদের জন্য কাজ করছি, রোজার কিন্তু ঈদ কবে কিন্তু জানি না। Exactly. ঈদের এক্স্যাক্টলি এটাই হয় আসলে কাজে। হ্যাঁ, তো সেই জন্য হচ্ছে কি আমার কাছে ওই যে মানুষের জন্য পোশাক তৈরি করি, তাদের আনন্দের জন্য প্ল্যান করি, সেগুলো কোরিওগ্রাফি, সেগুলো ড্রেস কেমন হবে, এবং প্রত্যেকটা বয়সের জন্য কাজ করি। ছোট বাচ্চার আনন্দ নিব, কাপল সেট কেমন থাকবে, Right. প্রেমিক প্রেমিকারা কিরকম কাপড় পরবে, একটা বয়স্ক মা কিরকম পরবে, এইগুলি ভাবতে ভাবতে আমাদের ঈদ উদযাপন কিন্তু সারা বছর ধরে চলে। বাহ। কিন্তু যেদিন সত্যিকারের ঈদ আসে সেদিন আসলে ক্লান্ত হয়ে ঘুমাই থাকি, হয়তো ফেসবুকে ঢুকছি, তখন আবার খুঁজি কে কে আমার কাপড় পরলো, যে যে আমার কাপড় পরছে সেগুলো সেভ করছি, সেভ করে আবার পেজে শেয়ার দিচ্ছি। মানে সেদিন আমি ব্যস্তই, কিন্তু আমার ওই ভালো লাগাটা 1994 সালে যেমন ছিল, আমার ডিজাইন করা কাপড় পরলে যেমন আনন্দ পেতাম, এখনো এই তাই। 29 বছর পরে এসে আমার একই আনন্দ। বাহ, চমৎকার, খুব ভালো লাগলো। মানে অন্যের অকেশন, অন্যের ঈদ, অন্যের প্রেম, অন্যের অ্যানিভার্সারি সবকিছুকে কালারফুল করার জন্য আমাদের ওয়ান অ্যান্ড অনলি বিপ্লব সাহা সবসময় রয়েছে। দুজন গানের মানুষ আছে, তার মধ্যে থেকে সাইফুল ভাই, আপনার গানটা তো বেশ আর জনপ্রিয় নতুনই বলা হয়েছিল, যায় এবং right, অল্প হ্যাঁ। সময় বেশ সারা জাগিয়েছে। তো ওই গানটা আমি খালি গলায় শুনবো এবং দর্শকদেরকে একটু দেখিয়ে দিতে চাই। ও মাই গড, আবার আমার জন্য সারপ্রাইজ দাদা। কলা পাতা সবুজ বন্ধু প্রজাপতি নীল, তুমি আমার ভালোবাসা পীড়িতের কোকিল। কলা পাতা সবুজ বন্ধু প্রজাপতি নীল, তুমি আমার ভালোবাসার পীড়িতের কোকিল। দুপুর পায়ে বৃষ্টি নাচে তাক দিনা দিন দিন। 1 2 3 বুকটা করে চিন চিন, তোমার প্রতি ভালোবাসা বাড়ছে দিন দিন। 1 2 3 বুকটা করে চিন চিন, তোমার প্রতি ভালোবাসা বাড়ছে দিন দিন। শালুক সাদা ঝিনুক সাদা, সাদা রাতের চাঁদ, তোমায় ভালোবেসে আমার মিটে না যে স্বাদ। শালুক সাদা ঝিনুক সাদা, সাদা রাতের চাঁদ, তোমায় ভালোবেসে আমার মেটে না যে স্বাদ। চোখের পাতায় নাই যে কোনো স্বপ্ন তুমি, 1 2 3 বুকটা করে চিন চিন, তোমার প্রতি ভালোবাসা বাড়ছে দিন দিন। 1 2 3 বুকটা করে চিন চিন, তোমার প্রতি ভালোবাসা বাড়ছে দিন দিন। কোকিল কালো, কাজল কালো, কালো ঘন মেঘ, তুমি আমার এই হৃদয়ে সবটুকু আবেগ।
কোকিল কালো কাজল কালো কালো ঘন মেঘ, তুমি আমার এই হৃদয়ের সবটুকু আবেগ। তোমার ভালোবাসার কাছে বাড়ছে শুধু এক দুই তিন বুকটা করে চিন চিন, তোমার প্রতি ভালোবাসা বাড়ছে দিন দিন। 1 2 3 বুকটা করে চিন চিন, তোমার প্রতি ভালোবাসা বাড়ছে দিন দিন। কলা পাতা সবুজ বন্ধু প্রজাপতি নীল, তুমি আমার ভালোবাসা পীড়িতের কোকিল। কলা পাতা সবুজ বন্ধু প্রজাপতি নীল, তুমি আমার ভালোবাসার পীড়িতের কোকিল। নুপুর পায়ে বৃষ্টি নাচে তাক দিনা দিন দিন। 1 2 3 বুকটা করে চিন চিন, তোমার প্রতি ভালোবাসা বাড়ছে দিন দিন। 1 2 3 বুকটা করে চিন চিন, তোমার প্রতি ভালোবাসা বাড়ছে দিন দিন। ওকে, মানে এই গানটার সাথে দেখলে না সঙ্গে সঙ্গে চিন্তা এক, করা দুই, যায়। বুকটা করে চিন চিন ব্যাপারটা চলে আসে। তোমার প্রতি ভালোবাসা বাড়ছে দিন বাড়ছে দিন। দিন দিন। তাহলে হয়ে যাক না, একটু দুজনেই গানের মানুষ আছেন, আমি এটা দিয়ে শেষ করব। না, এই গানটা গাক একটু আমি শুনবো। তা আচ্ছা, গানটা গাওয়ার আগে আমি একটু স্মরণ করি যিনি লিখেছেন, আর্যদা সরব দাদা। আসলে মানে বিখ্যাত একজন গীতিকার, আর এটার মিউজিক করেছেন রেজওয়ান দাদা। তো দুইজনেই আসলে গুণী মানুষ, তাদের দুইজনের ইন্সপিরেশনে কিন্তু আমার আসলে গানটা করা। তো সেক্ষেত্রে ছোটোবেলায় তো আসলে নাচটা শেখা হয়েছে, গানের ক্লাসে গিয়ে তো হয়নি। হারমোনিয়ামটা বাজাতে গিয়ে এই দিক দিয়ে টানতে হবে, এতে বাজাইতে হবে, এটা আমি বিরক্ত হয়ে আমি নাচ করব বলে আমি নাচের ক্লাসে চলে যাব। তো জাস্ট নাচটা থেকে যেই তাল লয়ের ব্যাপারটা, সেটা গানের সাথেও সেম। তো সেখান থেকে আবার গানের সাথে নাচ করাটাও কিন্তু একটা ব্যাপার। তো গানটাকে মুখস্থ করে করেও কিন্তু নাচটা রাখতে হয়, এই ব্যাপার কিন্তু কেমিস্ট্রি গানের সাথে নাচটা ওতপ্রোতভাবে জড়িত। তো সেই সুবাদ থেকে আস্তে আস্তে গুনগুন করতে করতে আসলে আমার গান গাওয়ার একটা তো স্কুলে, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গাগুলোতে আমি আসলে গানের কম্পিটিশনে অ্যাটেন্ড করতাম। সেখান থেকে আসলে বলা একটা ইন্সপিরেশন হয়ে দেখি গাই, এই আর কি। তো আজকে কি আমরা গান দিয়ে শেষ করব? মানে আপনার একার গান নাকি সাথে বিপ্লব সাহাও থাকবে? না, ও গাক, আমি একটু শুনি, কারণ আমার শোনা দরকার, ভালো গাইলে না খারাপ গাইলে। ওকে 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 আচ্ছা, তাহলে আমি গান দিয়ে শেষ করছি, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি। অলরাইট অলরাইট। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের স্টার আড্ডা? আমি জানি খুব ভালো লেগেছে, কারণ ভালো লাগার সব ধরনের রসদ কিন্তু আজকের আড্ডাতে ছিল। আমি চেষ্টা করেছি যে কালারফুল মানুষের সাথে এই কালার দিয়ে আপনাদের ঈদকে আর একটু কালারফুল করবার জন্য, সেই চেষ্টাতে সবসময়ই থাকবো। আজকের মতো বিদায় নিচ্ছি। রংধনু গ্রুপ প্রেজেন্টস স্টার আড্ডা, পাওয়ার্ড বাই রামাদা বাই উইন্ডহামে। আমি শ্রাবণ্য যাচ্ছি, তবে জানিয়ে দিতে চাই, বলে যেতে চাই, আপনাদের ঈদ অনেক ভালো কাটুক। শুধু ঈদের সময় না, সারা জীবন সব সময় আপনারা অনেক অনেক ভালো থাকেন, পরিবার এবং পরিজন সবাইকে নিয়ে ভালো থাকেন, এবং চারপাশের জায়গাগুলোকে নিজের বাসার মতো যেন একটু আমরা ক্লিন রাখি, দেশকে ভালোবাসি, সেই প্রত্যাশায় ঈদ মোবারক। আমরা গানটা শুনি। একটা পরীক্ষায় আমাকে ফেললে দাদা। কলা পাতা সবুজ বন্ধু প্রজাপতি নীল, তুমি আমার ভালোবাসার পীড়িতের কোকিল। কলা পাতা সবুজ বন্ধু প্রজাপতি নীল, তুমি আমার ভালোবাসার পীড়িতের কোকিল। নুপুর পায়ে বৃষ্টি নাচে তাক দিনা দিন দিন। 1 2 3 বুকটা করে চিন চিন, তোমার প্রতি ভালোবাসা বাড়ছে দিন দিন। 1 2 3 বুকটা করে চিন চিন, তোমার প্রতি ভালোবাসা বাড়ছে দিন দিন। বাহ,